প্রতিদিন নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে, দেখতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। পরি নিজেকে স্থির রাখতে না পেরে মেঝেতে লুটিয়ে পড়ল। পরির চোখ থেকে তুমুল বর্ষণ নেমে যাচ্ছে। পরির মন অশান্ত হয়ে যাচ্ছে। নিজেকে শেষ করে দিতে ইচ্ছে করছে পরি কোনো মতে কান্না চেপে ওয়াশরুমে চলে গেল। উজু করে এসে তাহাজ্জুদ নামাজ পড়তে লাগলো। আল্লাহর কাছে নীলের সুস্থতা কামনা করছে পরি। চোখ দিয়ে বিরতহীন অশ্রু ঝরছে। পরির অশান্ত মন নামাজে বসে খানিকটা স্বস্তি পেলেও পুরি শান্ত হতে পারল না। পরি নামাজের রাকাত শেষ করছে আর নীলকে অনর্গল ফোন করে যাচ্ছে, কিন্তু নীলের ফোন সুইচ অফ। নামাজ পড়তে পড়তে ফজরের আজান পড়ে গেল। পরি ফজরের নামাজ শেষ করে উঠে বসলো। চোখের লোনা পানি মুখে শুকিয়ে গিয়ে খানিকটা আঠালো রূপ ধারণ করেছে। পরির এতে কোনো ধ্যান নেই। সে তো শুধু নীলের সুস্থতা কামনা করে যাচ্ছে। পরি মাথার ঘুমটা ফেলে করিডোর দিয়ে বাসার সামনের দিকের খোলা বিশাল ব্যালকনিতে গেল। হালকা শীত পড়েছে, কিন্তু পরির গায়ে কোনো শীত বস্ত্র নেই। ভোরের মৃদু আলো ফুটতেই খানিকটা বাতাস অনুভব করছে পরির খোলা হাফ স্লিপটি ভাঙা চুলগুলো বাতাসের সাথে তাল মিলিয়ে উড়ে যাচ্ছে। পরির চোখ জোড়া বাসার মেইন গেটে নিবন্ধ। পরির মনের কোণে যেন কোনো ইচ্ছেই নেই, শুধু নীলের সুস্থতা ছাড়া। হঠাৎ পরির চোখ অশান্ত হয়ে গেল। মেইন গেট দিয়ে নীলের গাড়ি ঢুকতে দেখায় পরি ছুটে চলে গেল বাসার মেইন ডোরে। কিন্তু পরির কাছে এইটুকু পথ যেন মনে হচ্ছে 1000 মাইল। পরির পা অসাড় হয়ে যাচ্ছে। পরি কোনো মতে নিচে আসলেও মেইন ডোরে এসে পরির পা আটকে গেল। শরীর অস্বাভাবিকভাবে কাঁপছে। পরির মুখ থেকে রাও কাটছে না। পরির সবকিছুকে স্বপ্ন মনে হচ্ছে। পরির বুকে চিনচিন ব্যথা হচ্ছে। পরির ঠোঁট জোড়া কাঁপছে, চোখ দিয়ে পানি ঝরছে। পরি কাঁপা ঠোঁট দিয়ে অস্ফুট সুরে উচ্চারণ করলো, নীল। তারপরেই পরি জ্ঞান শূন্য হয়ে পড়ল। মুখে পানির ঝাপটা পড়তেই পরির জ্ঞান ফিরে এলো। চোখ তুলে তাকিয়ে নীলকে খুঁজতে লাগলো পরি। নীল পরির মাথার কাছে বসে আছে, কিন্তু পরি পাগলের মতো আশেপাশে খুঁজছে। পরীকে ডেসপারেট হয়ে যেতে দেখে নীল এক হাতে পরীকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে, কিন্তু পরি শান্ত হচ্ছে না। পরি নীলকে খুঁজেই চলেছে। নীল অবস্থা খারাপ দেখে পরির মুখ এক হাতে চেপে ধরে ধমকের সুরে বলল, পরি, ক্লাম ডাউন। এমন করছো কেন? আমার দিকে তাকাও। নীলের কণ্ঠে পরি পেছনে ঘুরে তাকালো। নীলকে দেখে পরির চোখ দিয়ে অনর্গল পানি ঝরতে লাগলো। কতটা প্রশান্তি হচ্ছে মনে তা বলে বোঝানো সম্ভব নয়। পরি কাঁদো কাঁদো কণ্ঠে উচ্চারণ করলো, নীল। নীল মুচকি হেসে বোঝালো, আমি তোমার নীল। পরি নীলের হাতের দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। নীলের ডান হাতে বড় ব্যান্ডেজ করা। পরি নীলের হাত ধরে হেঁচকে টেনে কাঁদতে লাগলো। নীল পরির দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। নীল জানতো এমনই কিছু হবে, কিন্তু পরি এতটা ডেসপারেট হবে তা বোঝেনি। তাহলে এইভাবে বাসায় আসতো না হয়তো। পরিকে শান্ত করার চেষ্টা করছে, কিন্তু নীলের কথা পরি মানতে নারাজ। পরি বারবার এক বলি আওড়াচ্ছে, কিভাবে হলো, কতটা ব্যথা পেয়েছে, খুব কষ্ট হচ্ছে নাকি। এবার আর নীল নিজের হাসি থামাতে পারলো না। নীল ফি করে হেসে দিল। পরি কি করছে পরির কোনো ধারণাই নেই। আশেপাশে সবাই আছে, পরি যেন তা ভুলেই গেছে। পরি নীলের দিকে কিছুক্ষণ তাকিয়ে নীলের হাসিকে পাত্তা দিল না। পরি আবার ব্যস্ত হয়ে পড়ল। পরির এমন কাণ্ডে সবাই মিটিমিটি হাসছে। কতটা ভালোবাসলে এমন পাগল হওয়া যায় তা বলা মুশকিল। হানিফ আহমেদ নীলকে চোখ দিয়ে ইশারা করলেন পরিকে ঘরে নিয়ে যেতে। নীল মাথা ঝাঁকিয়ে পরির দিকে এক পলক চেয়ে নিল। এত ভালোবাসে মেয়েটা। ইস, এই মেয়েটা যদি তার হাতে হাত রেখে সারা জীবন থাকে, তাহলে তো নীল পরীকে পৃথিবীর সমস্ত সুখ এনে দিবে। মেয়েটাকে নীলও যে খুব ভালোবাসে। নীল মলিন হেসে বলল, পরি, রুমে চলো, তারপর তোমার সমস্ত প্রশ্নের উত্তর দিব। পরি এক মুহূর্ত দেরি না করে উঠে দাঁড়ালো। নীলের ডান হাতে ব্যান্ডেজ, তাই বা হাত দিয়ে পরীকে আঁকড়ে ধরলো। তারপর পরীকে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমে আসতেই পরি নীলের যত্ন শুরু করে দিয়েছে। পরি বলেছে, আগে আপনি ফ্রেশ হন, তারপর সমস্তটা শুনবো। নীলের ফ্রেশ হতে বেশ অসুবিধা হচ্ছিল। মানুষের ডান হাত অতি গুরুত্বপূর্ণ। পরি নীলকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। তারপর হাত মুখ ধুইয়ে ভালো করে ফ্রেশ করিয়ে দিল। নীলকে বেডে আধশোয়া করে ডান হাতটা বালিশের উপর রাখলো।
নীল পরীর কাণ্ডে মুচকি মুচকি হাসছে। পরীর কাজ শেষ হলে নীল বলল, এবার তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলো। পরী কোনো বনিতা না করে বলল, আমি আপনার জন্য স্যুপ আনতে যাচ্ছি। এইটুকু বলেই পরীর রুম থেকে চলে গেল। নীলকে বিন্দু মাত্র কিছু বলার সুযোগও দিল না। নীল পরীর যাওয়ার দিকে অবাক দৃষ্টি নিক্ষেপ করে তাকিয়ে আছে। এই মেয়েটার মাঝে মুগ্ধ হতে হতে নীল পাগল হয়ে গেছে। পাগলের পর আর কি কোনো উপাধি আছে? নীল কি তবে পাগলের থেকেও পাগল হয়ে যাচ্ছে? কিছুক্ষণ পর পুরী স্যুপ হাতে রুমে ঢুকলো। পরে রুমে এসেই বলল, কোনো কথাই বলবেন না, আগে স্যুপটা শেষ করতে হবে। পুরী এক চামচ স্যুপ তুলে নিল, হালকা করে ফু দিয়ে নীলের মুখের দিকে বাড়িয়ে দিল। নীল নিজেকে বাচ্চা বাচ্চা ভাবছে। ছোট সময় আম্মু যেমন করে এটা সেটা বলে খাইয়ে দিত, ঠিক তেমন ভাবেই পুরী নীলকে খাওয়াতে লাগলো। নীল মুচকি হেসে আয়েসে খাবার খেয়ে নিল। খাবার শেষ হতেই পুরী সিনেমার মতো করে ওড়না দিয়ে নীলের মুখ মুছিয়ে দিল। পুরীর এমন কাণ্ডে হতভাগ নীল। আসলে কেউ মানুক আর না মানুক, পুরী আর নীলের জীবনটা খানিকটা ছায়াছবি হয়ে গেছে। নীলকে হাসতে দেখিয়ে পুরীর বেশ অভিমান হলো। পুরী অভিমানী কণ্ঠে বলল, এখন আপনি কিন্তু বেশি করছেন। আমি এখন এই কথাটুকু বলতেই নীল আলতো করে বলল। পুরী হুড়মুড়িয়ে নীলের হাত ধরল। সেই সময়ের মতো পাগলামি শুরু করেছে। নীল পুরীর কানের কাছে মুখ নিয়ে বলল, বউ, এত ভালোবাসো কেন আমায়? পুরীর প্রতি উত্তরে মুচকি হাসল। নীলপুরের এক হাত ধরে বলল, আমি মরে গেলে খুব কি কষ্ট পাবে তুমি? নীলের মুখে মরার কথা শুনতেই পুরীর চোখ দিয়ে বর্ষণ নেমে এলো। পুরীর চোখের পানি নীলের বুকে তীরের মতো বিঁধল। পুরীকে এইভাবে কাঁদতে দেখে নীলের ইচ্ছে করছে নিজের গলে নিজেই দুটো চর বসিয়ে দিতে। মরার কথাটা না বললে কি হতো তার? নীলপুরীকে এক হাতে জড়িয়ে ধরে বলল, এই বোকামি, এভাবে কাঁদছো কেন? আমি কোথাও যাব না। তোমাকে ছাড়া আমি কি ভালো থাকবো? হুম, মোটেও না। কাঁদে না পড়ি। পুরীর কান্নার গতি কমার বদলে বেড়ে গেল। পুরী নীলের শার্ট খামচে ধরল। মনে হচ্ছে একটু নড়চড় হলেই নীল পালিয়ে যাবে। নীল মলিন হেসে পুরীর মাথায় চুমু দিয়ে দিল। 3 দিন আগে নীলের আর্জেন্ট কল আসায় নীলের মুখে খানিকটা প্রাপ্তির রেখা ফুটে উঠল। হয়তো এমন কিছু যার জন্য নীল অধীর আগ্রহে অপেক্ষা করছিল। পুরী নীলের দিকে তাকিয়ে ভাবছে, মানুষটা একটা ফোন কলে এত খুশি কেন? নীল পুরীর দিকে চোখ মেলে তাকিয়ে দীর্ঘ একটা শ্বাস ফেলল। মিষ্টি হেসে বলল, পড়ি, আমাকে একটা জায়গায় যেতে হবে। ফিরতে কয়েকদিন লাগতে পারে, আর নেটওয়ার্ক না থাকলে হয়তো ফোন দিতে পারবো না। তুমি চিন্তা করো না। নীলের যাওয়ার কথা শুনে পুরীর চোখ বেয়ে আপনা আপনি স্রোত নেমে গেল। নীল স্তব্ধ হয়ে পুরীর দিকে তাকিয়ে রইল। এই মেয়েটা কেন যে একটুতেই কেঁদে ফেলে? যদি ভাগ্যের নির্মম পরিহাসে তাদেরকে আলাদা হয়ে যেতে হয়, তখন পরি কি করে থাকবে? পরি যে শেষ হয়ে যাবে। পুরীর শেষ হয়ে যাওয়া কথা ভাবতেই নীলের শরীর কাঁপনে দিয়ে উঠল। এই কি ভাবলো সে? পরি কেন শেষ হবে? না না, এমনটা হতে পারে না। পরির কিছু হলে নীল নামের এই মানুষটা নিজেকে শেষ করে দিবে। নীলের বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হতে লাগলো। মনটা পুড়ছে, কিন্তু পুরীর সামনে দুর্বল হওয়া যাবে না, কিছুতেই না। নীল কোনো মতে নিজেকে সামলে নিল। নীল মুচকি হেসে পরীকে জড়িয়ে বলল, এই বোকামি, আমি তো কয়েকটা দিনের জন্য যাচ্ছি। এমন কাঁদলে আমি কি ঠিকঠাক যেতে পারবো? আল্লাহ না করুক যদি কিছু একটা হয়ে যায়। নীলের এই কথাটা শুনে পুরী আরো হুড়মুড়িয়ে কেঁদে উঠল। নীলকে দু হাতে আঁকড়ে ধরে অস্পষ্ট স্বরে বলল, আপনি এত বাজে কেন? কেন এসব বাজে কথা বলেন? আমাকে কাঁদিয়ে মজা পান আপনি? পুরীর কথা শুনে নীল মুচকি হাসল। পুরীর মাথায় আলতো হাত বুলিয়ে দিতে দিতে বলল, তাহলে তুমি কান্না করো কেন? তুমি কাঁদলে আমি বুঝি মন দিয়ে কাজ করতে পারবো? আমার কষ্ট হবে না? নীলের কথাতে পুরী চোখের পানি 2 হাত দিয়ে মুছে নিল। তারপর মলিন হেসে বলল, আর কাঁদবো না আমি। আপনি আর ওইসব বাজে কথা বলবেন না। নীল মুচকি হেসে বলল, ওকে বিবিজান, বলবো না। হ্যাপি? নীলের কথাতে পুরী ফিক করে হেসে বলল। হ্যাপি। নীল মুচকি হেসে পুরীর দিকে স্থির দৃষ্টি নিক্ষেপ করল। নীলকে এইভাবে এক ধ্যানে তাকিয়ে থাকতে দেখিয়ে পুরী অপ্রস্তুত বোধ করল। পুরী কাচুমাচু করছিল, যা নীলের চোখ এড়াতে পারেনি। নীলের মাথায় দুষ্টু বুদ্ধি চাপল। নীল ঠোঁটের কোণে ডেভিল মার্কা হাসি ঝুলিয়ে পুরীর দিকে ঝুঁকতে ঝুঁকতে বলল, পরি, আমার না এখন এই মুহূর্তে তোমাকে। নীলের এমন খাপ ছাড়া কথা শুনে আর কাহিনীতে পরে শুকনো ঢিপ কিনল। ভয়ার্ত
চোখে তাকিয়ে বুঝল। কি বলছেন? নীলপুরের আরো কাছে এসে বুঝল। কেন তুমি বুঝতে পারছো না আমি কি বলতে চাচ্ছি? আমি তোমাকে এই মুহূর্তে পরি শুকনো ঢুক গিলে বুঝল। কি বলছেন কি? নীলপুরের একদম কাছে এসে ডিফিল হাসি দিতেই পরি চোখ খিচে বন্ধ করে নিল। পরির এমন কাণ্ডে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। নীলের হাসির শব্দ শুনতে পেয়ে পুরি চোখ খুলে নিল। নীলকে খামখেয়ালি ভাবে হাসতে দেখে পুরি চোখ মুখ কুঁচকে নিল। নীল হাসতে হাসতে বলল। তুমি এত ভয় পাচ্ছ কেন? পুরি কুমড়া মুখ করে বলল। আপনি তো পরীকে বলতে না দিয়ে নীল বলল। আমি তো বলছিলাম এই মুহূর্তে তোমাকে দেখে আমার কাছে মনে হচ্ছে তুমি স্টার জলসার নায়িকাগুলোকেও হার মানাবে, যখন তখন কান্না করে বসছো। এইটুকু বলেই নীল হাসতে লাগলো। পরি কিছুক্ষণ নীলের দিকে তাকিয়ে থেকে বলল। ফাজিল, আমি আপনার সাথে আর কথাই বলবো না। পরীকে রাগ করে উঠে যেতে দেখে নীলপুরের হাত ধরে নিল। টান মেরে নিজের বুকের সাথে মিশিয়ে বলল। আমার সাথে কথা বলবে না? বললেই হলো, একদম বেঁধে রেখে দিব, নিজের অন্তরে মিশিয়ে নিব। নীলের কথাতে পরীর চোখ উজ্জ্বল হয়ে উঠল। নীলকে জড়িয়ে বলল। আমিও আপনাকে ছেড়ে থাকতে পারবো না, শেষ হয়ে যাব, একদম পুড়ে যাব। নীল মুচকে হেসে বলল। পাগলি মেয়ে, আমাকে ছাড়তে বলেছে কে? আমরা তো একে অন্যের অস্তিত্ব ছাড়া কি কেউ থাকতে পারে? পারে না তো, আমরাও থাকতে পারবো না। আর দেখে নিও, আল্লাহ তাআলাও আমাদের একসঙ্গে বেঁধে রাখবেন। আমরা ইহকাল পরকাল দু জনমেই একে অন্যের হয়ে থাকবো। নীলকে শক্ত হাতে জড়িয়ে নিল পরি। এই বুকের মাঝেই পুরীর সমস্ত সুখ। দুজনের প্রার্থনা সৃষ্টিকর্তা যেন তাদের একসাথে বেঁধে রাখেন। অনিক আর নীল রেডি হয়ে বসে আছে। কেউ একজন ফোন দিলেই তারা বের হবে। নীল বারবার টাইম দেখছে। নীলকে দেখে খানিকটা চিন্তিত মনে হচ্ছে। পরিস্থিতি কি হবে কে জানে। নীলের মাথাতে হাজারো চিন্তা। অনেক নীলকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। অনেক নীলের এই অতিরিক্ত চিন্তাটা নিতে পারছে না। নীল বরাবরই খুব বেশি শক্ত মনের। বড় বড় কনফারেন্স মিটিং কিংবা ডিলে যেখানে অনেকের হাত পা অবধি কাঁপা শুরু করে, সেখানে নীল সব থেকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে, যা দেখে অনেক বরাবরই অবাক হয়ে এসেছে। কিন্তু পরীকে নিয়ে নীলের অতিরিক্ত চিন্তাটা সবাইকে আকৃষ্ট করে তুলছে। নীল যেভাবে নিজের দুর্বলতা প্রকাশ করে দিচ্ছে, এতে নীলের উপর কেউ আক্রমণ করতে চাইলেই সহজেই করতে পারবে। তাই নীলের শান্ত দৃষ্টিকে ছাপিয়ে অতিরিক্ত মাত্রায় টেনশনে পড়ে যাওয়া নীলকে অনেক ঠিকঠাক হজম করতে পারছে না। অনেকের ইচ্ছে হলো নীলকে ক্ষণপাতে চর বসিয়ে দিতে, কিন্তু পরক্ষণেই ভাবলো না, ভালোবাসার এক বিরাট অনুভূতি রয়েছে। না চাইতেও নীলপুরের বিষয়ে অতিরিক্ত চিন্তা করে ফেলছে। এতে নীলের দোষ নেই। অবশ্য আজ থেকে মাস দুয়েক আগে হলে অনেক নীলকে চর লাগানোর বিষয়টাতেই থেমে থাকতো, কিন্তু আজকাল তার মনেও যে অন্যরকম অনুভূতি জেগে বসেছে। অনেক এসব ভাবতে ভাবতেই নীলের ফোনটা বেজে উঠল। নীল তড়িঘড়ি করে ফোন রিসিভ করে কথা বলে নিল। হাতের ওয়াচটা দেখে সময় দেখে নিয়ে অনেককে বুঝলো। অনেক ফার্স্ট টাইম নেই। অনেক সোফা থেকে উঠে এলো। তারপর নীলের বাহু ঝাঁকিয়ে বলল। নীল, নিজেকে শান্ত রাখো, নাহলে কিন্তু পরে পস্তাতে হবে। নীল দীর্ঘ একটা নিঃশ্বাস নিয়ে বলল। ইয়া, আই এম ওকে। তারপরে নীল আর অনেক বাসার সবাইকে বিদায় জানিয়ে চলে গেল। পরি নীলের যাওয়ার দিকে দীর্ঘ সময় নিয়ে চেরুল। নীল চক্ষু দৃষ্টির আড়াল না হওয়া অবধি পরি এক ধ্যানে চেরুল। কয়েকদিনের ব্যবধানে নীলকে এতটা ভালোবেসে ফেলেছে পরি। যদি উল্টো পাল্টা কিছু হয় তাহলে পরি কি করে থাকবে? নীলের থেকে নিজেকে আড়াল করা সত্যি পরি নেই। নীল চলে যেতেই পরি অসহায় দৃষ্টি নিয়ে রুমে চলে এলো। বড্ড কষ্ট হচ্ছে, কেন জানি একটু বেশি ভয় করছে। বারবার নীলের কথা মনে পড়ছে আর নীলকে হারিয়ে ফেলার এক তীব্র যন্ত্রণা অনুভব করছে। নীল আর অনেক গাড়িতে বসে আছে। আজ নীল বা অনেক কেউই ড্রাইভ করছে না, কারণ ড্রাইভ করার পর শরীর খানিকটা ক্লান্ত হয়ে যায়। আর তাছাড়া আজকের মিশনে শরীর ক্লান্ত হওয়া মানেই এক ধাপ পিছিয়ে যাওয়া। যে করেই হোক শান্ত আর সুলতানা বেগমের সমস্ত চালাকির নিতেই হবে। অনেক ল্যাপটপ বের করে কাজ করতে লাগলো। নীল একের পর এক একজনের সাথে ফোনে কথা বলছে। নীল আর অনেক বিশাল বড় একটা হোটেলের কাছে পৌঁছলো। এই হোটেল সাধারণত ভদ্রলোকদের জন্য তৈরি, কিন্তু এখানে ভদ্রলোকের থেকে অভদ্র লোকের চলাচল বেশি। অনেক আর নীল চেঞ্জিং রুমে গিয়ে নিজেদের পোশাক আশাক সহ লোকটাই চেঞ্জ করে নিল। মোটামুটি ভাবে যারা নীল আর অনেককে চিনে তারা ওদের দুজনের ছদ্মবেশ ধরতে পারবে না। নীল আর অনেক হোটেলে ঢুকে পড়লো। কাউন্টারে গিয়ে কথা বলে একটা রুম বুক করে নিল।
আজ রাতে প্রান্ত এই হোটেলেই মেয়ে নিয়ে ঢুকবে, যার ভিডিও নিতে পারলেই জোরালো একটা প্রুফ পাওয়া যাবে। নীল দুটো সার্ভেন্টকে টাকা দিয়ে হাত করে নিল। সার্ভেন্ট গুলো নীল আর অনিককে প্রান্তের বুকিং করার রুমে পাঠিয়ে দিল। অনিকার রুম সার্ভেন্ট গুলো নীল আর অনিককে প্রান্তের বুকিং করার রুমে পাঠিয়ে দিল। অনিকার নীল দ্রুত গতিতে সিক্রেট ক্যামেরা আর ভয়েস রেকর্ডার লাগিয়ে দিল। নীল আর অনিক বের হয়ে আসতেই প্রান্তকে দেখতে পেল নীল। অনিক পালাতে গেলেই নীল ধরে ফেলল। অনিক ভ্রু কুচকাতেই নীল বলল, আরে ও আমাদের চিনবে না, বরং এভাবে ভয় পেলেই ধরা খাবো। নীলের কথা বুঝতে পেরে অনিক মৃদু হেসে বলল, আবে তোর গ্রেট মাথার বুদ্ধি চলে এসেছে। অনিকের কথাতেই নীল না হেসে পারল না। অনিক বলল, কিছু খাওয়া প্রয়োজন, ওইগুলো তো সব ঠিকঠাক লাগিয়ে দিয়েছি, বাকিটা দেখা যাক কি হয়। আগে চল ডিনারটা করে ফেলি, টাইম কম। নীল আর অনিক ডিনার করতে চলে আসলো। তড়িঘড়ি করে ডিনার শেষ করেই দুজন রুমে চলে আসলো। রুমে আসতেই ভিডিও ফুটেজ অন করতেই দেখলো প্রান্ত একটা মেয়েকে নিয়ে রুমে ঢুকলো। ব্যাস এইটুকু রেখে বাকি সব ডিলিট করে দিল আর টাইম সহ বের হওয়ার ফুটেজটুকু রাখলো। নীল আর অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলল, কারণ প্রান্ত কিছু ধরতে পারেনি। রাত 1টার দিকে প্রান্ত হোটেল থেকে বেরিয়ে পড়লো। নীল আর অনেক শান্তের পিছু নিল। নীল জানে এখন প্রান্ত কোথায় যাচ্ছে। নীল বাঁকা হাসলো, কারণ সেখানে ওসব ব্যবস্থা করে রেখেছে। তো ঢাকাতে নিজেদের ফ্ল্যাটে চলে আসলো। নীল আর অনেক বাসার নিচেই থাকলো। কিছুক্ষণ অপেক্ষা করতেই একটা 40 বছর বয়সী ব্যক্তি দৌড়ে আসলো। নীলের মুখে হাসি ফুটে উঠল। নীল লোকটাকে একটা টাকার বান্ডেল দিতেই লোকটা একটা প্যানড্রাইভ বের করে দিল। নীল ফুটেজ চেক করে দেখে সবকিছু ঠিকঠাক আছে কিনা। নীলের মুখে হাসি রেখা ফুটে উঠল। এইবার কাজ হলো নেক্সট গেম কন্টিনিউ করা। রাত 3টা বেজে গেছে। কালকে সকাল 7টাতে নীলদের ফ্লাইট আছে, তাই নীল আর অনিক একটা ফ্রেন্ডের বাসাতে চলে গেল। 2 ঘন্টা না ঘুমোলে কালকে ধকল নিতে পারবে না। ফ্রেন্ডের বাসায় এসে একবার কলিং বেল বাজাতেই দরজা খুলে দিল। মনে হচ্ছে নীলদের জন্যই অপেক্ষা করছিল। নীল আর অনিক সবুজের সাথে গলা মিলিয়ে নিল। সবুজ নীলের খুব ভালো বন্ধু। ভার্সিটির লাইফ থেকেই কয়েকটা বছর বেশ ভালো বন্ধুত্ব ছিল ওদের। সবুজ একটা কোম্পানির সুপারভাইজার হিসেবে কাজ করত। বর্তমানে আইন এজেন্সির বড় একজন কর্মকর্তা। 8 মাস ধরে চাকরিতে জয়েন হয়েছে, সাথে নিজের ছোটখাটো একটা বিজনেসও আছে। নীল আর অনেক বেডে গায়ে দিতেই ঘুম এসে ওদের জড়িয়ে নিল। 6টা বাজতেই বেড বরাবর বিশাল মাপের ঘড়িটা ঢং ঢং করে বাজতে শুরু করলো। ঘড়ির আওয়াজে নীল, অনিক আর সবুজ উঠে বসলো। এয়ারপোর্টে যেতে হবে, তাই তিনজনে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। নাস্তা করার মতো টাইম নেই, ফ্লাইটেই নাস্তা করে নিবে। এয়ারপোর্টে আসতেই দুজন কালো ড্রেস পরা লোক এগিয়ে আসলো। নীল ব্যস্ত ভঙ্গিতে বলল, সবকিছু ঠিকঠাক তো? লোকটি সম্মতি জানালো। নীল ফোনে কারোর সাথে কথা বলতে বলতেই এয়ারপোর্টেই ঢুকে পড়লো। নীলদের হাতে সময় কম, তাই সমস্ত কিছু কালো ড্রেসের লোক দুটোই করে দিল। নীল সহ সবাই ফ্লাইটে উঠে নাস্তা করে নিল। 20 মিনিটের মাথায় চট্টগ্রাম পৌঁছে গেল। চট্টগ্রামের এক রিসোর্টে সবাই উঠল। আজকে রাতে প্রান্ত বিশাল এক ড্রাগ ডিলারের সাথে মিটিং করবে। আজ যেভাবেই হোক ওদের পুলিশের কাছে ধরিয়ে দিতেই হবে। কড়া সিকিউরিটি দিতে হবে। নানানভাবে কাজে লেগে পড়লো ওরা। একটু হেরফের হলে জীবনের জন্য আশঙ্কা হয়ে পড়বে। ল্যাপটপ ফোন কল নিয়ে সারাদিন কেটে গেল। বিকেলের দিকে নীল জানতে পারলো ডিলটা কক্সবাজারে হবে। নীলের মাথায় বাজ পড়ার মতো অবস্থা। নিশ্চয়ই কোনোভাবে ওরা জানতে পেরেছে আজকে ওদের ডিলটা কেউ ফলো করছে। নীল মাথা চেপে ধরে বসে আছে। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে নীল সহ সবাই বের হয়ে গেল কক্সবাজার। সন্ধ্যার দিকে পৌঁছে গেল, কিন্তু এখানকার সিকিউরিটি গার্ডদের এনে আরেক ঝামেলা। বুদ্ধি করে ওরা সবাই সার্ভেন্ট সেজে নিল। মেইন ডোর দিয়ে ঢোকার সময় দুটো গার্ড বাধা দিল। মহা মুশকিলে পড়ে গেল ওরা। সবুজ চট জলদি উত্তর দিল, কিন্তু গার্ড দুটো বিশ্বাস করলো না। সবুজ হাসতে হাসতে পকেট থেকে নকল কার্ড বের করে দেখালো। গার্ড দুটো ভেতরে ঢোকার পারমিশন দিতেই ওরা তিনজন ভেতরে ঢুকে গেল। কিন্তু মাঝে সমস্যা হলো, শুধু যখন ফোনে কথা বলছিল তখন 3টে গার্ড শুনে ফেলল। গার্ড দুটো বন্দুক ঠেকাতেই সবুজ হাত উপরে করে নিল। একজন গার্ড কাউকে ফোন দিতে লাগলো। ফোন ধরার আগেই পেছন থেকে নীল এসে আফিম শুকিয়ে দিল। মুহূর্তের মধ্যে তিনজন জ্ঞান হারালো। অনেক স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, আরে ভাই সাবধান, এখানে একটা নয় বেশ কয়েকটা ডিলার আসবে,
তাই এত সিকিউরিটি, একবার ভুল হলে সব শেষ। তিনজন মিলে গার্ড তিনটেকে স্টোর রুমে বেঁধে রেখে দিল। গার্ড তিনটের কার্ড নিয়ে নিল, যদি কোনো সমস্যা হয় তাহলে এটা দিয়ে বাঁচার চান্স আছে। একজন হোস্ট অ্যানাউন্স করলো, একটু পরেই ডিল হবে। পাবে গান বাজনা চলতে লাগলো। একটু পরেই বেশ কয়েকজন ডিলার আসলো। ডিল, অনিকার সবুজ তিনজন মিলে আগে থেকে ছোট ছোট ক্যামেরা আর ভয়েস রেকর্ডার বিভিন্ন জায়গায় সেট করে দিল। ডিল শুরু হয়ে গেছে। সবুজ আড়ালে গিয়ে ফোর্সদের ইনফর্ম করে দিল। মুহূর্তের মাঝে রেড লাইট অ্যালার্ম বাজিয়ে দিল। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিল। প্রান্ত ছুটে বাইরে চলে যাচ্ছিল। নীল দৌড়ে ধরে ফেলল, কিন্তু প্রান্তের হাতে ধারালো নাইফ ছিল। প্রান্ত নাইফ দিয়ে নীলের হাতে আঘাত করে দিল, যার কারণে নীল প্রান্তকে ছেড়ে দিল। প্রান্ত দৌড়ে পালিয়ে গেল, কিন্তু বেশি দূর পালাতে পারল না। সবুজ গিয়ে প্রান্তের মাথায় বন্দুক ঠেকিয়ে দিল। নীলের হাতে ভালোই আঘাত লেগেছে। অনেক নীলকে নিয়ে বের হয়ে আসলো। সবাইকে পুলিশ ধরতে পেরেছিল। সবুজ সহ সবাইকে বিদায় জানিয়ে নীলকে নিয়ে হসপিটাল গিয়ে ওয়াশ করিয়ে আনলো। তারপর ফ্লাইট ধরে সোজা নীলদের বাসায়। আর ভোরবেলা নীলকে দেখে পুরীর অবস্থা খারাপ। দুদিন পর বিকেল 5টা বাজে। নীল রেডি হচ্ছে। পুরী দরজার কাছে হেলান দিয়ে নীলকে দেখছে। এই অসময়ে লোকটা যাচ্ছে কোথায়, তাও আবার অসুস্থ শরীর নিয়ে? নীল আয়নাতে পরীকে দেখে মুচকে হাসলো। চুলগুলো সেট করে পেছনে ঘুরে তাকালো, কিন্তু পুরীর কোনো ধ্যান নেই। পুরী নিজের ভাবনাতেই মগ্ন। নীল পুরীর কাছে গিয়ে বাম হাত দিয়ে তুড়ি বাজিয়ে বলল। ম্যাডাম এভাবে দাঁড়িয়ে কি ভাবছেন? পুরী খানিকটা চমকে বলল। আপনার হাতের ব্যথা তো এখনো আছে, এই শরীর নিয়ে এত সেজে গুজে কোথায় যাচ্ছেন? নীল ব্লেজারের হাতা ঠিক করতে করতে বলল। শ্বশুর বাড়ি। নীলের কথাতে পুরীর চোখ বেরিয়ে আসার উপক্রম। পুরী ঢোক গিলে বলল। মানে? নীল পুরীর দুই বাহুতে হাত রেখে বলে। মানে কিছুই না পড়ি, এই দুটো দিন আপনি আমার যে কেয়ার করেছেন তার ফলে আমি পুরো ফিট। এখন ম্যাডাম আপনি একটু রেস্ট নিন, আমার আসতে রাত হবে। এসে যেন না শুনি তুমি রেস্ট নাওনি। পুরী গুমরা মুখ করে বলল। আরে তা নয় নিব, কিন্তু আপনি এখন যাচ্ছেন কোথায়? এর থেকে ওয়ালেটটা পকেটে পড়ে বলল। সারপ্রাইজ ম্যাডাম। পুরী সন্ধিহান চোখে বলল। আপনার মতলব কি? আপনার মতলবটা কি বলুন তো? নীল ভ্রু কুচকে বলল। কি ভাবছো তোমার সতী নামতে যাচ্ছি? পুরীর চোখের রাগ স্পষ্ট ফুটে উঠল। নীলপুরীকে শান্ত করার জন্য বলল। আরে বউ, এভাবে রেগে গেলে তো আমি এখনই অজ্ঞাত যাব। পুরী অভিমানী কণ্ঠে বলল। আপনার সাথে কোনো কথা বলবো না। পুরীকে অভিমান করতে দেখে নীলের খুব খারাপ লাগলো। আজই হয়তো নীলপুরীর শেষ দিন হতে পারে। পুরীকে কষ্ট দিতে চায় না নীল। নীল নিজের আবেগ যথাসম্ভব ঝুঁকিয়ে পুরীর দিকে এগিয়ে গেল। পুরীর দুগালে হাত রেখে বলল। এই পিচ্ছি, এভাবে মন খারাপ করে না। তুমি তো আমার পৃথিবীর একমাত্র অক্সিজেন। তুমি কষ্ট পেলে যে আমার শ্বাস নিতে কষ্ট হয়। পুরীর অভিমান গুলো ঘুরে গিয়ে চোখের কোণে পানির সৃষ্টি করলো। নীল একটু ধমকের সরে বলল। এই একদম না, চোখের কোণে পানি দেখতে চাই না, ঠোঁটের কোণে হাসি দেখতে চাই। নীলের কথাতে ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি চলে আসলো। নীল আলতো হাতে পরীকে জড়িয়ে ধরলো। দরজার কাছে এসে থমকে গেছে দুটো মানুষ। দুজনের চোখ একে অপরের দিকে চাওয়াচাই করছে। হঠাৎ করেই দুজনে বলে উঠলো, আমরা কিছু দেখিনি। অনিকার হাফসার কণ্ঠে নীল আর পরি একজন আরেকজনকে ছেড়ে দিল। পরিবেশ লজ্জা পেয়েছে, তাই পেছনে ঘুরে রইল। নীল বিরক্তিকর স্বরে বলল। তোরা আসার আর সময় পাস না? স্যার ভেঙচি কেটে বলল। আমরা কি করে জানবো তোমরা রোম্যান্সে ব্যস্ত? নীলকে কিছু বলতে না দিয়ে অনেক বলল। সেটাই তো, আর তাছাড়া দরজা খুলে রেখে রোম্যান্স করলে তো যে কেউ এসে পড়বে। নীল চোখ ছোট ছোট করে বলল। এই যে মিস্টার অনিক আর মিস হাফসা, আপনারা যখন প্রেম করেন আমরা কি তখন দেখতে যাই? তো তোদেরও উচিত না এভাবে আসা? নীলের কথাতে পরি ঘুরে তাকালো। অনিক আর হাফসা একে অপরের মুখ চাষই করছে। নীল মিফিল হাসি দিয়ে বলল। কি ভাবেন আমি কিছু জানি না? অনেক মেয়েকে হাসি দিল, আর হাফসা বোকা হয়ে দাঁড়িয়ে রইল। কয়েক সেকেন্ড পরেই হাফসা বলল। হ্যাঁ আম্মু এখনই আসছি। আর অনেক টাইম দেখে বলল। আমি তো ভুলেই গেছি, আমার মিটিং আছে। ওদের উদ্ভট কাণ্ডে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেল। দুজনেই অপ্রস্তুত ছিল, তাই ব্যস্ততা দেখিয়ে পালিয়ে গেল। নীলের হাসি দেখে পুরি মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কি সুন্দরী হাসি।
সন্ধ্যা 6টা বাজে। শীতকাল হওয়াতে সূর্য বেশ কিছুক্ষণ আগেই অস্ত গিয়েছে। হাফসা ছাদের এক পাশে দাঁড়িয়ে আছে আর অনেক ছাদের কোণে রাখা টেবিলের উপর হাত গুজে বসে আছে। এ তার উত্তর পাওয়ার অপেক্ষা করছে আর হাফসা কি উত্তর দিবে তা ভাবছে। রুম থেকে হাফসা ছুটে সোজা ছাদে চলে আসে। তার মাথা কাজ করছে না। নীল কি বলল? আকাশের দিকে তাকিয়ে আছে হাফসা। পরন্ত বিকেল, রোদ নেই একদমই, থেকে থেকে বাতাস বইছে। কিছুক্ষণ হাফসা দাঁড়িয়ে থাকলো, তারপর পেছনে ঘুরতেই দেখতে পেল অনেক দাঁড়িয়ে আছে। অনেককে দাঁড়িয়ে থাকতে দেখে হাফসা অপ্রস্তুত হয়ে গেল। হাফসা খানিকটা তুতলিয়ে বলল, নি অনেক মৃদু হেসে বলল, ভাবলাম একটু ছাদে আসি, কিন্তু এসে দেখলাম তুমি দাঁড়িয়ে আছো, কিছু একটা ভাবছো, তাই আর ডিস্টার্ব করিনি। হাফসা ছোট করে উত্তর দিল। ওহ হাফসা একটু পাশে তাকাতেই দেখলো দেয়ালের সাথে লাগিয়ে রাখা গিটার। হাফসা মুখ কুঁচকে বলল। গিটার? অনেক মৃদু হেসে বলল, আমি এনেছি। তুমি দাঁড়িয়ে আছো দেখে ভাবলাম গিটারটা নিয়ে আসি। তোমার ভাবনা শেষ হলে না হয় একটা গান শুনিয়ে দিব। তুমি তো সেদিন প্রুফ চেয়েছিলে। হাফসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হাফসা এই প্রথম এতটা লজ্জা পাচ্ছে। অনেক মুচকে এসে গিটার নিয়ে আসলো। গিটারের টুংটাং আওয়াজ করে তারপর সুর তুলল। গান গাওয়া শেষ হতেই অনেক এক বক্স চকলেট এগিয়ে দিয়ে হাফসাকে বলতো, উত্তরটা দিয়ে দিও, আমি অপেক্ষা করছি। ডোন্ট ওয়ারি, টেক ইওর টাইম। অনেকের দিকে তাকাতে পারছে না হাফসা। পরন্ত বিকেল পেরিয়ে সন্ধ্যা নেমে গেলেও হাফসা উত্তর দিতে পারছে না। দেখতে দেখতে ঈশার আজানও পড়ে গেল। হাফসা ঘুমটা টেনে দাঁড়িয়ে রইল। আজান শেষ হতেই হাফসা অনেকের কাছে গিয়ে দাঁড়ালো। হাফসা মাথা নিচু করে বলল, আই অলসো লাভ ইউ। এই কয়েক শব্দ উচ্চারণ করে হাফসার এক সেকেন্ডও দাঁড়ালো না। চকলেট বক্স হাতে দ্রুত সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে গেল। হাফসার বলা কথাটা বুঝতে অনেকের কিছুক্ষণ সময় লাগলো। যখন পুরোপুরি ভাবে মাথায় ঢুকে গেল তখন অনেকের ঠোঁটের কোণে হাসি প্রশস্ত হয়ে গেল। অনেক মৃদু সুরে বলতে লাগলো, ইয়া, ইউ আর মাইন। আই লাভ ইউ হাফসা। নীল বসে আছে পরিতের বাসার ড্রয়িং রুমে। সামনে নাস্তা সাজানো। ভদ্রতার খাতিরে এক মগ কফি হাতে নিয়ে বসে আছে নীল। সামনে বসে আছে পুরীর নানা নানু আর মিসেস রাহেলা ও আফজাল হোসেন। নীলের পাশ ঘেঁষে বসে আছে নিশা আর আহমদ। দিনে নীলকে আমার আর নিশার বেশ পছন্দ হয়েছে। তিক্ততা হলেও সত্য, নীলকে এই বাসার সবাই পছন্দ করেছে। কিন্তু একটা মেয়েকে বিয়ের আসর থেকে ওইভাবে তুলে নেওয়াটা নিশ্চয়ই খুব ভদ্রতা না। তাই একটু হলেও বড়রা ক্ষিপ্ত, যদিও পুরীর সাথে অন্যায় করছিলেন ওনারা। নীল কফি কাপে চুমুক দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে বলতে লাগলো, প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি জানি আমি যেটা করেছি সেটা অন্যায়, কিন্তু আপনারা যেটা করছিলেন সেটাও খুব বেশি ভালো ছিল না। আফজাল হোসাইন ঠিকঠাক হয়ে বসে বললেন, সে তো বুঝলাম, কিন্তু তুমি যেটা করছো সেটা দ্বিগুণ অন্যায়। আমরা পরীর ভালোবাসার জন্য প্রান্তের সাথে বিয়ে দিতে চেয়েছিলাম। তাছাড়া আমার আম্মার ইচ্ছা ছিল আমার মেয়ে হলে যেন প্রান্তের সাথে বিয়ে দেই। মৃত মায়ের শেষ ইচ্ছা পূরণ না করলে নাকি তার আত্মা শান্তি পায় না। আমি কোনোভাবেই আমার আম্মাকে কষ্ট দিতে চাইনি। তাছাড়া আমার সংসারে ও অকল্যাণ হবে, তাই পরীর সাথে খানিকটা অন্যায় করেও ওর ভালো করেছিলাম। তাছাড়া প্রান্ত দেখতে শুনতেও ভালো, পরীর সাথে খুব ভালো থাকতো। নীল দীর্ঘ একটা শ্বাস নিয়ে বলল, আমি আমার কাজের জন্য লজ্জিত, কিন্তু মিসেস রাহেলা নীলকে থামিয়ে দিয়ে বললেন, এত কিছু বুঝি না আমি, কিন্তু তুমি কে আর আমার মেয়ে কোথায়? নীল হাঁটুতে দুহাত গুজে মৃদু হেসে বলল, আমি নীল। আমার পুরো নাম রাফসান আহমেদ নীল। আমি হাফসার বড় আর একমাত্র ভাই। হাফসা নামটা শুনতেই সবাই জড়সড় হয়ে বসলো। মিসেস রাহেলা উদ্বিগ্ন কণ্ঠে বললেন, হাফসা বলতে পরীর বান্ধবী হাফসা? নীল প্রশস্ত একটা হাসি দিয়ে বলল, হ্যাঁ। আফজাল হোসেন চোখ মুখ কুচকে বললেন, এর মামাতো শালিক তুমি? নীল মাথা ঝাঁকালো। আফজাল হোসেন চোখ মুখ কুচকে বললেন, তোমার সাথে যদি পরীর সম্পর্ক থাকে তাহলে পরী আমাদের বলেনি কেন? আফজাল হোসেনের কথাতে নীলের মুখে কালো মেঘের আধার নেমে এলো। নীল মাথা নিচু করে বসে রইল। নীলের উত্তর না পেয়ে কিছুক্ষণ পরেই মিসেস রাহেলা রক্তিম কণ্ঠে বললেন, কি হলো বলছো না কেন? নীল মাথা উঁচু করে মলিন হাসলো। তারপর হাতের মুষ্টি শক্ত করে বলল, আমার জন্য
আমি দোষী ছিলাম, তার জন্য পরীকে এতটা। নীল আর বলতে পারছিল না, নীলের গলা ধরে আসছিল। নীল শুকনো ঢুক গিলে বলল, এক গ্লাস পানি হবে প্লিজ? নেশা উঠে গিয়ে পানি এনে দিল। নীল এক চুমুকে ঢকঢক করে পানি গিলে নিল। সবাই আগ্রহ নিয়ে বসে আছে শুধুমাত্র নীলের কথা শোনার জন্য। এই মুহূর্তে সবাইকে নীলের কাছে পৃথিবীর শ্রেষ্ঠ মনোযোগী শ্রোতা মনে হচ্ছে। নীল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আজ থেকে 7 বছর আগে পরীকে দেখেছিলাম আমার বন্ধুর বোনের বিয়েতে। তখন পরি 6-এ পড়ে। বাচ্চা একটা মেয়ে দেখতে গুলুমুলু দেখে ইচ্ছে হচ্ছিল একটু আদর করে দিতে, তাই কিছু মুহূর্ত পরীর দিকে চেয়েছিলাম, কিন্তু বাসায় গিয়েও সেই মুখটা বারবার মনে পড়ছিল। আমার 18 বছরের জীবনে কারো জন্য এরকম অনুভূতি হয়নি, কিন্তু আমি সেই সময় সেটাকে পাত্তা দেইনি। তারপর চলে যায় 1টি বছর। স্কুলে গিয়েছিলাম, তখনই আবার পরীর দেখা পাই। এক মুহূর্তের জন্য চোখ আটকে গিয়েছিল। নিজেকে সামলে বাসায় চলে আসলেও পরীকে ভুলতে পারিনি আমি। সারা রাত নিজের মনের সাথে যুদ্ধ করে মেনে নেই আমি পিচ্চি মেয়েটাকে ভালোবাসি। পরদিনই ছুটে আসি স্কুলের কাছে এক মুহূর্ত পরীকে দেখার জন্য। এভাবেই আড়ালে লুকিয়ে লুকিয়ে পরীকে দেখে চলে যেতাম। বেশ ভালোই ছিলাম, যদিও মনের অনুভূতিগুলো দিন দিন বাড়ছিল আর পরীকে পাওয়ার নেশাটাও বাড়ছিল। কেটে যায় আরও 1টি বছর। তারপর পরী হঠাৎ একদিন আমায় মেসেজ দেয়। প্রথম দিকে বুঝতে না পারলেও পরবর্তীতে বুঝে যাই এটা পরী, কিন্তু আমি সেটা পরীকে বুঝতে দেইনি। পরী প্রথম থেকে আমায় ঘৃণা করত, কিন্তু আমাকে জানতে গিয়ে ওর পিচ্চি মনটা আমাতে আবদ্ধ হয়ে যায়। কিন্তু পরী নিজের অনুভূতি কখনোই আমাকে বলেনি, শুধুমাত্র নিজের পরিবারের কথা ভেবে। আর আমি বলিনি পরী বাচ্চা মেয়ে বলে, কিন্তু বুঝিনি আমার জন্যই পরীর জীবনে এত বড় ক্ষতি হবে। সেটা হলো জেএসসি রেজাল্ট। শুধুমাত্র আমাকে নিয়ে ভাবতে গিয়েই ওর রেজাল্টটা বাজে হয়ে যায়। আমি নিজের ইচ্ছেকে বুকে চাপা দিয়ে পরীকে ইগনোর করতে থাকি। পরীর প্রতিটা পোস্ট বুঝিয়ে দিত আমাকে কতটা মিস করতো ও, কতটা কষ্ট পেত ও, কিন্তু ওর স্বপ্নকে আমি ভাঙতে চাইনি। বারবার ইগনোর করা সত্ত্বেও মেয়েটা একইভাবে পড়ে থাকতো। যখন নিজে সহ্য করতে পারতাম না তখন পরীকে রিপ্লাই দিতাম। আমি নিজেই কতটা কষ্ট পেতাম সেখানে। পরী তো বাচ্চা মেয়ে ছিল, তবুও নিজের ভালোবাসাকে তিলে তিলে কষ্ট দিয়েছি। আমি মানতাম কিছু পেতে হলে কিছু ছাড়তে হয়, তাই আমি আমার যুবক বয়সের অনুভূতির কিছুটা স্যাক্রিফাইস করেছি। লাস্ট কয়েক বছর পরীর সাথে একদমই যোগাযোগ বন্ধ করে দিই, চলে যাই লন্ডনে। কিন্তু বুঝে উঠতে পারিনি আমার একটু ভুলের জন্য পরীকে এত বেশি কষ্ট পেতে হবে। সেই দিন পরীকে ওইভাবে বিয়ে করা ছাড়া আমার উপায় ছিল না। আমি পরীকে বদনাম হতে দিতে পারি না, আর আমি জানতাম পরী আমাকে কতটা ভালোবাসে, তাই অনুমতির প্রয়োজন মনে করিনি। সেই সকল কিছুর জন্য আমি লজ্জিত। আমার সামান্য ভুল পরীকে জীবনের ভয়ঙ্কর এক পরিণতির সম্মুখীন করেছিল। আমি ওকে ভালোবাসি। বড়দের সামনে বিষয়টা বলা লজ্জাজনক হলেও আমি বলতে বাধ্য হচ্ছি। আমি পরীর সাথে এক ঘরে থাকি না, আমাদের মাঝে ওই রকম সম্পর্ক গড়ে ওঠেনি। পরিবারকে ছাড়া পরী সুখী নয়, সবকিছু পেয়েও পরী অসম্পূর্ণ। আপনাদের সবাইকে প্রয়োজন। নীলের প্রতিটা কথা সবাই মনোযোগ দিয়ে শুনেছে। তাদের কারো মুখের ভাবভঙ্গি দেখে বোঝা যাচ্ছে না এরা কতটা মর্মাহত এতে। নীল মনে মনে সব রকম পরিস্থিতির জন্য তৈরি হতে লাগলো। আফজাল হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই ঠিক আছে, কিন্তু তোমার উচিত করনি ওইভাবে বিয়ে করে। আমাদের সম্মানের কথা ভাবা উচিত ছিল। নীল মলিন হেসে বলল, আমি লজ্জিত, কিন্তু ওই মুহূর্তে আমার কাছে কোনো অপশন ছিল না। আমি আপনাদের সাথে মিসবিহেভ করেছি, তার জন্য আমি শাস্তি নিতেও প্রস্তুত। তখন যদি পরীকে ছেড়ে দিতাম তাহলে আজ আপনারা দ্বিগুণ আগুনে দগ্ধ হতেন। নীলের কথার মানে কেউ বুঝতে পারল না। মিসেস রাহেলা মৃদু কণ্ঠে বলল, মানে? নীল দীর্ঘশ্বাস ফেলে আমানকে উদ্দেশ্য করে বলল, আমান, ল্যাপটপ নিয়ে আসো। আমান মাথা ঝাঁকিয়ে ল্যাপটপ আনতে চলে গেল। সবাই নীলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। আফজাল হোসেন সময়টাকে কাজে লাগিয়ে নীলকে দেখে নিল। 5-10 ইঞ্চি লম্বা, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, ব্রজগোল বেশ সুন্দর, চেহারাতে আলাদা স্নিগ্ধতা দেখা যাচ্ছে। নিঃসন্দেহে উজ্জ্বল ফর্সা কোনো ছেলেকেও সৌন্দর্যে হারাতে সক্ষম হবে। নীলের মায়াবী চোখগুলোর দিকে তাকাতেই আফজাল হোসেনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আমান ল্যাপটপ আনতেই মুচকে এসে নীল ল্যাপটপ নিয়ে বসলো। ল্যাপটপে পেন ড্রাইভ ঢুকিয়ে কিছুক্ষণ সেভ করলো। কিছু মুহূর্তের মাঝেই ভেসে আসলো
প্রান্তের ড্রাগ ডিলিং, তারপর হোটেলে মেনে নিয়ে যাওয়া। কেউই যেন ওরই সোফাতে আধশোয়া হয়ে শুয়ে আছে। কি নিষ্পাপ এই মুখ! নীলের ইচ্ছে করছে একটা ভালোবাসার স্পর্শ দিয়ে দিতে। পরক্ষণেই ভাবলো, না, ওরই ঘুমে। যদি এতে কোনোভাবে ওর খারাপ লাগে, তাই নীল নিজের সুপ্ত ইচ্ছেটাকে দমিয়ে রাখলো। ব্লেজারটা কাভার্টে রেখে পরীর কাছে আসলো। দাঁড়িয়ে থেকে কিছুক্ষণ পরীকে দেখলো, খুব গভীর ভাবেই দেখলো। পরী আগের মতো আর গোলুমোলু নেই, বেশ সুন্দর স্বাস্থ্য হয়েছে, খুব বেশি চিকনও নয়। গায়ের রং আগের থেকে কয়েক সেট ফর্সা হয়েছে, আর বোচানাকটা খানিকটা সরু হয়েছে। নিজেকে পাগল পাগলই মনে হচ্ছে নীলের। নীল 80% নিশ্চিত পরীর ফ্যামিলি থেকে ওদের সম্পর্কটা মেনে নিবে, কিন্তু কোনোভাবে যদি ওনারা নীলের প্রতি আহত হয় সেটাই ভয়। তবুও নীল বেশ নিশ্চিন্তে আছে এখন। আগের মতো বুকে পাথর চাপা কষ্টটা আর নেই। নীল মেঝেতে বসে পড়ল। বেশ কিছুক্ষণ পরীর দিকে এক পলকে তাকিয়ে রইল। এই ঘুমন্ত পরীটার রোজ নীলের পাশে এইভাবে ঘুমিয়ে থাকবে বুঝি? না না, পাশে কেন ঘুমোবে? পরী তো নীলের বুকে ঘুমোবে। নীল আলতো হাতে পরীর চুলে পিলি কেটে দিল, আর মাঝে মাঝে ভালোবাসার স্পর্শ দিয়ে দিবে। ভবিষ্যতের কথা ভাবতে ভাবতে নীলের ঠোঁটে কিঞ্চিত হাসি ফুটে উঠল। নীল লক্ষ্য করলো সোফাতে ঘুমোতে পরীর বেশ বেগ পেতে হচ্ছে। নীল মুচকি হেসে উঠে দাঁড়ালো। পরীকে কোলে করে বেডে এনে শুইয়ে দিল। গায়ে চাদর টেনে দিয়ে নীল ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখলো পরী অবাধ্য চুলগুলো মুখে আছড়ে পড়ছে। নীল বেশ বিরক্ত হলো। কেন রে, আর কাউকে পাস না? শুধু শুধু আমার পরীকে আঁকড়ে ধরিস। পরীর চুল পেকে পায়ের পাতা অব্দি সমস্তটা জুড়ে আমি থাকবো, শুধু আমি। হঠাৎই নীল নিজের কৈশোর জীবনকে অনুভব করতে লাগলো। এই সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখা বড্ড কঠিন। নীল নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলেও বারবার ব্যর্থ হচ্ছে। অবশেষে নীল ভাবলো, না, পরী আমার স্ত্রী, আমি ওকে জড়িয়ে ধরতেই পারি। ওর পাশে ঘুমোতে দোষ কিসের? আর এমন তো নয় যে পরী ওকে ভালোবাসে না। নীল ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে পরীর পাশে গিয়ে শুয়ে পড়ল। বেশ কিছুক্ষণ পরীকে দেখলো নীল। পরী ঘুমের ঘোরে কোলবালিশ খুঁজতে লাগলো। এপাশ ঘুরতেই পরী নীলের পেট জড়িয়ে ধরল। তারপর নীলের খানিকটা কাছে এসে একদম নীলের বুকের সাথে মিশে গেল। নীলের বুকের উষ্ণতা পেয়ে পরী নীলকে নিজের সাথে মিশিয়ে নিল। ঘুমের ঘোরে পরীর এমন কাণ্ড দেখিয়ে নীল মুচকে হাসল। পরী যদি এই পরিস্থিতি দেখতো তো লজ্জায় লাল নীল হয়ে যেত। পরীর লজ্জা মাখা মুখটা দেখতে নীলের বেশ ভালো লাগে। পুরো পরীকেই নীলের কাছে স্বর্গীয় সুখ মনে হয়। এক হাত দিয়ে পরীকে জড়িয়ে নিল নীল। তারপর চোখ বুঝতেই হোম মহাশয় নীলকে ঘুমের রাজ্যে নিয়ে গেল। সকালের মৃদু আলো চোখে পড়তেই পরীর ঘুম ভেঙে গেল। পরী চোখ পিট পিট করে তাকিয়ে উঠে বসতে চাইল, কিন্তু কোনো কিছু যেন ওকে আটকে রেখেছে। পরী পাশ ফিরে তাকাতেই দেখলো নীল ওকে জড়িয়ে ধরে আছে। পরীর চোখ দুটো রসগোল্লা হয়ে গেল। নীল এখানে কিভাবে? পরী আশেপাশে চোখ বোলাতেই বুঝলো এটা নীলের রুম। কাল রাতে নীলের রুমে ঘুমিয়ে পড়েছিল। আর বাকিটুকু বুঝতে পরীর আর বেগ পেতে হলো না। হঠাৎই পরীর বেশ লজ্জা লাগছিল। নীল ওর পাশে শুয়ে আছে। ইস, কি লজ্জা! এখন যদি নীল জেগে যায় তো পরী লজ্জাতেই মরে যাবে। ভাবতে না ভাবতেই নীলের ঘুমটা আলগা হয়ে গেল। নীল চোখ মেলে তাকাতেই দেখলো পরী জেগে গিয়েছে। নীল মুচকি হেসে উঠে বসলো, তারপর বলল, ঘুম কেমন হলো পরী? পরী লজ্জা পেয়ে মাথা নিচু করে বলল, ভালো। নীল মৃদু হেসে বলল, শুধু ভালো? আমার তো খুব ভালো ঘুম হয়েছে, এনজয়েবল ঘুম। নীলের কথাতে পরী থতমত খেয়ে গেল। কি বলছে নীল? পরী ভয়ার্ত চোখে তাকিয়ে বলল। মানে? নীল কিছুক্ষণ পরীর দিকে তাকিয়ে তারপর বলল, তুমি যেমনটা ভাবছো তেমনটা না, আমি কিছুই করিনি। নীলের কথাতে পরী দ্বিগুণ লজ্জা পেল। কি সব কথা বলছে নীল? নীল ঘড়ির দিকে তাকিয়ে দেখলো 6:30 বাজে। শীতকাল পড়ে যাওয়াতেই 7টার আগে কোনো কাক পক্ষীও ঘুম থেকে ওঠে না। নীল পরীকে টেনে পেড়ে শুইয়ে দিল, তারপর পরীকে জড়িয়ে শুয়ে পড়ল। সবকিছু এত তাড়াতাড়ি ঘটলো যে সমস্তটাই পরীর মাথার উপর দিয়ে গেল। পরী ভ্যাবলার মতো তাকিয়ে থাকলো। পরী নীলকে ছাড়ানোর ব্যর্থ প্রচেষ্টা করতে লাগলো, কিন্তু বারবারই অসফল হলো। পরী মৃদুস্বরে বলল, ছাড়ুন প্লিজ, আম্মু উঠে পড়বে। পরীর কথাতে নীল পরীর দিকে এক পলক তাকিয়ে আবার শুয়ে পড়ল। পরী বোকা বনে গেল। নীল মুচকি হেসে বলল, এত দূরে দূরে থেকো না পরী, নিজেকে সামলাতে পারছি না, বড্ড ইচ্ছে করে কাছে পেতে। নীলের কথা শুনে পরীর গাল দুটো কমলা রং ধারণ করল। নীল জানে পরী লজ্জা পেয়েছে, তাই আর কিছু বলতো না।
হঠাৎই দরজায় কড়া পড়ল। পরি শুকনো ঢুক গিলে নিল। ভয়ার্ত চোখে তাকিয়ে নীলকে বলল। আমি লুকিয়ে পড়ছি, আপনি গিয়ে দরজাটা খুলে দিন। পরির কথাতে নীলের ভ্রুযুগল আপনা আপনি কুঁচকে গেল। নীল অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল। কি? পরি নিচু সরে বলল। কেউ আমাকে দেখলে কি ভাববে? আমাকে যদি বলে আমি এখানে কি করছিলাম? পরির কথাতে নীল হাসবে না কাঁদবে তা বুঝে উঠতে পারছে না। অবশেষে নীল হাসতে হাসতে বলল। বলবে তাই তো? এটা তো সহজ। বলবে স্বামীর সাথে রোম্যান্স করছিলাম। পরি নীলের দিকে তাকিয়ে বোকার মতো করে বলল। আমি কখন রোম্যান্স করলাম? আপনিই তো বললেন আপনি কিছু করেননি। এইটুকু বলেই পরি জিহ্বাতে কামড় দিল। এই রে, ভুল জায়গাতে ভুল উচ্চারণ করে ফেলেছি। ইস, কি লজ্জা। পরীকে লজ্জায় লাল নীল হতে দেখিয়ে নীল হাসতে লাগলো। ময়না ডাক দিতেই বলল। একটু পরে উঠছি। ময়না আচ্ছা ভাইজান বলে যেতেই নীল বাঁকা হাসলো। পরীকে এক হাত দিয়ে শক্ত করে জড়িয়ে বলল। আমি এখন যা তা করতে পারি, কিন্তু করব না মিসেস নীল। তবে এত সহজে ছাড়ছি না। এইটুকু বলেই নীল পরীর গলাতে চুমু দিয়ে দিল। ভোরের মিষ্টি আলোর সাথে নীলের উষ্ণ ঠোঁটের স্পর্শ পেয়ে পরী কেঁপে উঠল। নীল পরীর গলাতে বেশ কয়েকটা চুমু দিতেই পরী নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। নীল বুঝতে পেরে মুচকে হাসল। পাগলি একটা, এইটুকু ভালোবাসাও নিতে পারে না। পরবর্তীতে কি যে করবে এত লজ্জাবতী মেয়েটা, অথচ সেই নীলকেই গভীরভাবে ভালোবাসে। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল। খুব তাড়াতাড়ি সম্পূর্ণ ভালোবাসার সাগরে ডুবিয়ে দিব। প্রস্তুত হও পিচ্ছি। পিচ্ছি বলে কোনো ছাড় নেই। নীলের কথাতে পরী লজ্জায় কুকড়ে গেল। কি সব বলছে নীল? এই ছেলেটার মুখে লাগাম নেই। পরীকে লজ্জা পেতে দেখলেই যেন এর শান্তে ভালোবাসার সাগরে ডুবিয়ে দিব কথাতে ভাবতেই পরীর শরীরে শিহরণ বয়ে গেল। উফ, নীল এই ছেলেটা বুঝি পরীকে মেরেই ফেলবে। নাস্তার টেবিলে বসে আছে সবাই। পরী আর রোজিনা বেগম খাবার সার্ভ করছে। ময়না কিচেন থেকে খাবার এনে দিচ্ছে। নীল আপন মনে খাবার খাচ্ছে। পরী বারবার নীলের দিকে তাকাচ্ছে, কিন্তু নীল পরীকে পাত্তাই দিচ্ছে না। পরীর ইচ্ছে করছে নীলের মাথাটা ফাটিয়ে দিতে, কিন্তু ইচ্ছে থাকলেও উপায় নেই। পরী নীলের মনোযোগ পাওয়ার জন্য খাবার সার্ভ করে নীলের বরাবর খেতে বসলো। অল্প একটু খাবার নিয়ে খেতে লাগলো পরী, কিন্তু নীল এখনো পরীর দিকে তাকাচ্ছে না, যার ফলে পরিবেশ বিরক্ত। হঠাৎই পরীর মাথায় দুষ্টু বুদ্ধি খেলে গেল। পরী বাঁকা হাসলো, তারপর এক টুকরো খাবার মুখে দিতে দিতে পা দিয়ে নীলের পায়ে খোঁচা মেরে দিল। নীল খাবার খেতে গিয়েও চমকে গেল। নীল ভ্রু কুঁচকে পরীর দিকে তাকালো, কিন্তু পরী তো খাবার খেতে মগ্ন। পরীকে দেখে মোটেও বোঝার উপায় নেই যে এই কাজটা পরী করেছে, কিন্তু আশেপাশে এমন কেউই নেই যে নীলকে খোঁচা মারবে। নীল বিরক্তির ঝিলে আবার খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। পরী মিটিমিটি হাসছে। পরী নীলকে খোঁচা মারার জন্য আবার পা এগোতেই নীল নিজের পা দিয়ে পরীর পা আটকে ফেলল। পরীর হাত থেকে খাবারের টুকরো প্লেটে পড়ে গেল। নীল বাঁকা হেসে পরীর দিক তাকিয়ে আছে। পরী বাহাত মাথায় ঠেকিয়ে ভাবছে, গেলাম ধরা পড়ে। পরী শুকনো ঢোক গিলে নীলের দিকে তাকাতেই নীল চোখ মেরে দিল। পরীর লজ্জাতে চোখ সরিয়ে নিল। পরী পা ঠেলে বারবার ছাড়ানোর চেষ্টা করছে নীলের পাকে, কিন্তু নীল বারংবার পা আটকে নিচ্ছে। পরী অসহায় দৃষ্টিতে নীলের দিকে চেয়ে আছে, কিন্তু নীল খাবার খেতে গভীর মনোযোগ দিচ্ছে। পরী একটু জোরেই পা সরাতে চাইলে নীল বোম ফাটিয়ে দেয়। নীল একটু অবাক হয়ে বলল। পরি এমন করছো কেন? মনে হচ্ছে তোমার পা কোনো বেড়ালে খামচে ধরেছে। পরী হা হয়ে আছে। এই ছেলে নিজেই এমন উল্টো কাজ করে, এমন ভাব দেখাচ্ছে, এত মানুষের সামনে এইভাবে লজ্জায় ফেলে দিলেন উনি। আসলে এই ছেলেটা নাম্বার 1 বজ্জাত। পরী মেকি হাসি দিয়ে বলল। না, বেড়াল কেন হবে? এক হনুমান পা আটকে ধরেছে। পরীর কথাতে সবাই থতমত খেয়ে যায়, আর নীল ভ্যাবলার মতো পরীর দিকে চেয়ে রইল। সবাই একটু সন্দিহান চোখে তাকাতেই পরী বোকা হাসি দিল। হাফসা চোখ মুখ কুঁচকে বলল। ওয়েট, আমি দেখছি কি হয়েছে। হাফসাকে পালন করার আগেই হাফসা টেবিলের নিচে তাকালো। টেবিলের নিচে তাকিয়ে হাফসার চোখ ছানা পড়া হয়ে গেল। হাফসা মুখ চেপে হাসছে। পরী অসহায়ের মতো হাফসার দিকে আর নীলের দিকে চেয়ে আছে, আর নীল এমন ভাব দেখাচ্ছে যেন কিছুই জানে না। হাফসাকে এইভাবে হাসতে দেখে সবাই জিজ্ঞেস করলো কি হয়েছে। হাফসা একটু কেশে গলা পরিষ্কার করে নীলের দিকে তাকিয়ে বলতো। পরীর পায়ে একটা হনুমান আঁকড়ে ধরেছে, আর সেই হনুমানটা হলো। হাফসাকে আর বলতে না দিয়ে পরী বলতো। না না, তেমন না।
আমি তো মজা করছিলাম, আর হাফসাও হাফসা মেয়েকে হাসি দিয়ে বলল। ওহ, তাই বুঝি? পরি তুতলিয়ে বলল। নয়তো কি? এদের কাণ্ডে বিষয়টা সবাই খানিকটা বুঝেও গেছে, তাই সবাই মুখ চেপে হাসছে আর নীল খাবার খাচ্ছে যেন সে কিছুই করেনি। পরীর ইচ্ছে হচ্ছে নীলের মাথার সবগুলো চুল ছিঁড়ে ফেলতে। সবসময় পরীকে লজ্জায় ফেলে দিয়ে নিজের নবাবের মতো ভাব ধরে থাকে। এদের সকলের কথার মাঝে নীল পারমাণবিক বোম ব্লাস্ট করে দেয়। নীল খাবার শেষ করে চেয়ার টেনে উঠে দাঁড়িয়ে বলল। সবাইকে একটা কথা বলার ছিল। হাফসা আর অনিক একে অপরকে পছন্দ করে। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। হাফসার হাত থেকে পানির গ্লাসটা টেবিলের উপর পড়ে গেল। অনেক শুকনো ঠুক গিলে বলল। দুপুর একটা, নীল রেডি হচ্ছে আর পরি নীলকে এক দৃষ্টিতে তাকিয়ে তাকিয়ে দেখছে। কিছুক্ষণ আগেই নীল পরীকে এসে বলল রেডি হয়ে নিতে। বারবার জিজ্ঞেস করার পরেও নীল বলেনি কোথায় যাবে। পরি নীলের উপর বিরক্ত, হঠাৎ এটা বলে সেটা বলে, কিন্তু পরিষ্কার করে কিছু বলে না। নীল আয়নাতে পরীর প্রতিছবি দেখছে আর মুচকি মুচকি হাসছে। কি অপূর্ব লাগছে পরীকে। নাকে ডগায় রাগ স্পষ্ট। কাউকে রাগলেও যে এত সুন্দর লাগে নীলের তা জানা ছিল না। অবশ্য আজকাল নীল পরীর সমস্তটাতেই অতিরিক্ত পরিমাণে মুগ্ধ হচ্ছে। একেই হয়তো বলে ভালোবাসা, আর ভালোবাসার মানুষটাকে ভালো লাগা একজন প্রেমিকের রন্ধ্রে রন্ধ্রে মিশে আছে। নীলও তো একজন স্নিগ্ধ প্রেমিক পুরুষ, তাহলে তার ক্ষেত্রে ব্যতিক্রম কেন হবে? নীল চোখে সানগ্লাসটা দিয়ে চুলগুলো সেট করে নিল। পুরী এখনো একই ভঙ্গিতে তাকিয়ে আছে। নীলপুরীর সামনে এসে হাত দিয়ে তুড়ি বাজাতেই পুরী চমকে উঠল। পুরী চোখ মুখ কুচকে বুঝল। কি হচ্ছে কি? যখন তখন যা ইচ্ছা করে যাচ্ছেন, যার সমস্তটাই আমার নাকের ডগার উপর দিয়ে যাচ্ছে। পুরীর এমন অদ্ভুত বাক্য উচ্চারণে নীল খিলখিলিয়ে হেসে উঠল। পুরী বিরক্তি নিয়ে তাকালেও নীলের হাসির কাছে বিরক্তি নামক কঠিন শব্দটা ব্যর্থ হয়ে গেল। মুহূর্তের মাঝে এক চিলতে হাসি এসে পুরীর উপর ভর করল। নীল হাসি থামাতেই দেখলো পুরীর ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে নীলের দিকে আপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। নীলের চোখগুলো পুরীর চোখের দিকে আটকে গেল। নীল চোখ থেকে সানগ্লাসটা নামিয়ে নিল। পুরীর চোখগুলো যে এতটা মায়াবী কখনো সেইভাবে খেয়াল করেই দেখা হয়নি নীলের। চোখ দুটোই পানি টইটুম্বর, ঘন কালো পাপে কি স্নিগ্ধ। নীল মুগ্ধ হয়ে পুরীর চোখের দিকে তাকিয়ে রইল। নীলের কাছে মনে হচ্ছে পুরীর চোখের দিকে তাকিয়ে এক যুগ সময় অনায়াসে পার করে দিতে পারবে। নীলের অদ্ভুত চাহনিতে পুরীর অস্বস্তি লাগছিল। পুরী বারবার চোখের পলক ফেলতে রাখল। পাট্টার কোনা মশরাতে মশরাতে পুরী বলল। যাবেন না? পুরীর কণ্ঠে নীলের ভাবনার ব্যাঘাত ঘটল। নীলের চোখ মুখে বিরক্তি ফুটে উঠল। পরক্ষণেই বিরক্তি চলে গিয়ে ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। নীলের মনে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ প্রেমিক পুরুষ সে। এক জনম পরীকে ভালোবেসেও আদৌ কি বলবে নীলের মন? নীলের মনের এই অদ্ভুত প্রশ্ন নীলকে তাড়া করতে লাগলো। ইস, এ কেমন অনুভূতি! নীল তো পাগলি হয়ে যাচ্ছে। পরী হালকা কাশতেই নীল কল্পনার জগৎ থেকে বেরোলো। নীল নিজেই অপ্রস্তুত হয়ে বলল। নীল পকেটে ওয়ালেট আর গাড়ির চাবি পুরে বলল। চলো। নীল আর পরী বাসার সবাইকে বিদায় জানিয়ে চলে আসলো আপন গতিতে। বেশ রমরমা পরিবেশ বিরাজ করছে। হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে। পরীর চোখ চোরা কেমন ঘুম ঘুম করছে। বারবার ঝিমুনি আসছে। কয়েকবার ঝিমুতে ঝিমুতে পড়ে যাচ্ছিল পরী। হাত দিয়ে আঁকড়ে ধরেছে আর প্রতি উত্তরে পড়ে দিয়েছে মিষ্টি হাসি। সিটে হেলান দিয়ে বড় একটা হাই তুললো পরী। নীল পরীর দিকে এক পলক তাকিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিয়ে বলল। পরি ঘুম পেলে একটু ঘুমিয়ে নাও, না ঘুমালে শরীর ক্লান্ত লাগবে। আমি পৌঁছে গিয়ে ডেকে দিব। পরীর বেশ ঘুম পাওয়াতে পরী আর তেমন কিছু বলল না, শুধু মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। তারপর সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে শিরশিরে বাতাস অনুভব করতে লাগলো আর মুহূর্তের মাঝেই ঘুমিয়ে পড়ল। নীল মুচকি এসে গাড়ি চালাতে থাকলো। মিসেস রাহেলা উদ্বিগ্ন কণ্ঠে নিশাকে ডেকে চলেছেন, কিন্তু নিশার আসার নামই নেই। মিসেস রাহেলার উদ্বিগ্ন কণ্ঠ শুনতে পেয়ে আমান কিচেনে এগিয়ে আসলো। মিসেস রাহেলা খুন্তি হাতে মাছ ভাজতে ভাজতে বললেন। আমার নিশা কোথায়? আমান অবাক হয়ে বলল। আমি কি করে জানবো? দেখো, ছাদে গিয়ে বসে আছে বোধহয়। মিসেস রাহেলা বিরক্ত হয়ে বললেন। কি ঝামেলা! একে তো কাজের মেয়েটা 2 দিন ধরে আসছে না, তার উপরে এত কাজ আমি একা হাতে সামলাই কি করে? এত রকমের রান্না করতে হবে আর সাহায্য করার জন্য কেউই নেই। আমান মাথা চুলকোতে চুলকোতে বলল। আচ্ছা, আমায় বলো, আমি সাহায্য করছি। মিসেস রাহেলা গ্যাস অফ করে কড়াই নামিয়ে বললেন। তুই কি মেয়েরই কাজ করতে পারবি নাকি?
পরে হাত পুড়িয়ে আরেক ঝামেলা বাড়াবি। আমান ব্রু কুচকে বলল। আমি সবই পারি, শুধু তোমরাই বোঝো না। মিসেস রাহেলা বিরক্তিকর স্বরে বললেন। তার জন্যই তো গত বছর যখন বলেছিলাম মাংসটা একটু দেখ, আমি 2 মিনিট আসছি, তখন তো মাংসের সাথে সাথে নিজের হাতও পুড়িয়েছিলি। আমান মেয়েকে হাসি দিয়ে বলল। ওইটা অ্যাক্সিডেন্ট। মিসেস রাহেলা টিকিয়া বানাতে বানাতে বলল। হ্যাঁ হয়েছে হয়েছে, এত ঢং দেখাতে হবে না, পারলে সালাডটা কেটে দে। আমান মাথা ঝাঁকিয়ে সালাদ কাটতে চলে গেল। এক গাদা ফুল হাতে বাসায় ফিরেছে নিশা আর আফজল হোসেন। বাসার কলিং বিল বাজতেই আমান এসে দরজা খুলে দিল। আমান হা হয়ে তাকিয়ে আছে। আমানকে এইভাবে তাকিয়ে থাকতে দেখি নিশা বলল। গাধা, যদি পারিস তো ফুলগুলো ভেতরে নিয়ে যা, গরুর মতো হা করে আছিস কেন? আমান চোখ রাঙিয়ে বলল। একদম গাধা বলবি না, আমি তোর বড় ভাই বলে ডাকবি। নিশা ভেঙচি কেটে বলল। বইয়ে গেছে আমার ভাই ডাকতে, 5 মিনিটের বড়, তাকে আবার সম্মান দেখে ভাই বলে ডাকতে হবে। আমান কিছু বলবে তার আগেই আফজল হোসেন বললেন। তোরা থামবি একটু, ফুল সহ জিনিসপত্রগুলো ভিতরে নিতে সাহায্য কর। আমান আর কিছু বলল না। সবাই মিলে একসাথে সমস্ত জিনিসপত্র ভেতরে নিয়ে গেল। বনানের বিশাল এক অ্যাপার্টমেন্টের সামনে গাড়ি দাঁড় করিয়েছে নীল। 14 তলার বিশাল বাড়িটা পরিদের। 10 তলার ফার্স্ট ফ্ল্যাট আর সেকেন্ড ফ্ল্যাট নিয়ে পরিদের বাসা। নীল বাড়ি থেকে বের হয়ে দীর্ঘশ্বাস ফেলে দিল। আজ হয়তো অন্য কিছু হতে পারত, কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে সব ভালো হয়েছে। তিনি চেয়েছেন বিধায় এই পরি আর নীলের সম্পর্কটা গাঢ় হয়েছে। নীল মুচকি হেসে ঘুমন্ত পরীর মুখটা দেখে নিল। আজ পরীকে পুরো চমকে দিবে নীল, পরীকে পরিপূর্ণতা দিবে। পরীর পরিবার ছাড়া পরী সুখে নেমেছে। নীল ঘুমন্ত পরীর কপালে উষ্ণ ঠোঁট শুইয়ে দিল। মেয়েটাকে কলিজায় বেঁধে রাখতে পারলে বোধহয় নীলের শান্তি হতো। কেন যে এত মায়া? নীল পকেট থেকে রুমাল বের করে ঘুমন্ত পরীর চোখ বেঁধে দিল। তারপর মিষ্টি কণ্ঠে পরীকে ডাকতে লাগলো। পরীর ঘুম নীলের ডাকে হালকা হলো। চোখ মেলে তাকাতেই সবকিছু অন্ধকার দেখে খানিকটা ভয় পেয়ে গেল পরী। নীল আশ্বস্ত করে বলল। ভয় পেও না পরি, আমি আছি তোমার পাশে। একটা সারপ্রাইজ দেওয়ার জন্য চোখ বেঁধে দিয়েছি। নীলের কথাতে পরী স্বস্তি পেল। পরী দীর্ঘশ্বাস নিয়ে ছোট্ট করে বলল। আচ্ছা, নীল মুচকি হেসে পরীর হাত ধরে গাড়ি থেকে নামিয়ে নিল। পরী ধীর কণ্ঠে বলল। কোথায় আছি আমরা? পরীর হাত ধরে আগাতে আগাতে বলল। বলা যাবে না এটা সারপ্রাইজ। পরীও আর বাড়তি প্রশ্ন করল না। পরী জানে নীল যেহেতু বলেছে এটা সারপ্রাইজ, তো এটা নীল কোনোভাবেই বলবে না। নীল পরীকে নিয়ে লিফটে উঠে বোতাম টিপে 10 তলা সেট করে দিল। মুহূর্তের মাঝেই 10 তলায় এসে লিফট থামল। পরীর হাত ধরে পরীকে অতি সাবধানে নীল লিফট থেকে বের করে নিল। পরীদের ফ্ল্যাটের কাছে আসতেই সাদা পিসের মিষ্টি গন্ধ পরীর নাকে এসে লাগলো। পরীর শরীর কেঁপে উঠল। পরীর নিজের বাসার কথা মনে পড়ে গেল। পরী নিজেদের ফ্ল্যাটের দরজার কাছে অনেক রকমের ফুলের গাছ লাগিয়ে রেখেছে, সেখানেও সাদা রঙের পিস ফুল ফোটে। পরীর মনে ভর করলো বিষাক্ত কারো ধোঁয়া। নীল বুঝতে পেরে বলল। পরি, সবসময় মন খারাপ করতে হয় না, ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। পরী কিছু না বলে মাথা ঝাঁকালো। নীল মৃদু হেসে কলিং বেল বাজালো। কিছুক্ষণের মাঝেই দরজা খুলে গেল আর নীল পরীর চোখের বাঁধনও খুলে দিল। পরীর চোখ খানিকটা ঝাপসা ঝাপসা লাগছে। একে তো বেশ অনেকক্ষণ ঘুমিয়েছিল, তার উপর ঘুম ভাঙার পূর্বেই নীল চোখ বেঁধে দিয়েছে। পরিবারের সবাইকে চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে পরীর বিশ্বাস হলো না। পরীর চোখ কচলে আবার তাকালো, কিন্তু না, সত্যি সবাই তার সামনে দাঁড়িয়ে আছে। দীর্ঘ 10টি দিন সবাইকে ছেড়েছিল পরী। পরী টলমল চোখ নিয়ে নীলের দিকে তাকাতেই নীল চোখ দিয়ে আশ্বস্ত করে বোঝালো। সব ঠিক দেখছো পরি? পরী বুঝতে পেরে নীলের দিকে নীরব কৃতজ্ঞতা জানালো। মিসেস রাহেলা অনর্গল কেঁদে যাচ্ছেন। আফজাল হোসেনের চোখের কোণে পানি চিকচিক করছে। কোনো এক অদৃশ্য দেয়াল পানিকে আটকে রেখেছে। নিশা আর আমানের চোখে মুখে স্নিগ্ধ হাসে। বোনকে দেখতে পেয়ে যেন সমস্ত সুখ ওদের চোখে মুখে উপচে পড়েছে। মামের ভালোবাসা এক অন্যরকম ভালোবাসা হয়, কারোর সাথে তুলনা করা যায় না এটার। মিসেস রাহেলা হাত বাড়াতেই পরিমাকে আঁকড়ে ধরে হু হু করে কাঁদতে লাগলো। পরিবারের স্নিগ্ধ এই সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে থাকলো নীল। নীলের ঠোঁটের কোণে হাসির রেখা, মনে অদ্ভুত এক তৃপ্তি, চোখে মুখে অসম্ভব খুশিরা ঝলমল করছে। সে পেরেছে তার ভালোবাসাকে পরিপূর্ণতা দিতে। নীল পৃথিবীর সব থেকে সুখী প্রেমিক পুরুষের তালিকায় নিজের নাম লেখাতে সক্ষম হয়েছে। সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া জানাচ্ছে নীল, আর মুগ্ধ হয়ে দেখছে এক ভেঙে যাওয়া পরিবারের পূর্ণ মিলন সুখ। এত খাবার খেতে খেতে নীলের অবস্থা খারাপ।
বাপের জন্মে এত খাবার একসাথে খেয়েছি বলে নীলের মনে পড়ছে না। নীলের বনানীতে পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গিয়েছিল। সকালে নাস্তা করার পর আর খাওয়া হয়নি ওদের, তাই খিদেটা বেশ ভালোই পেয়েছিল। কিন্তু আর 30 ভোজন খাওয়ার মতো রাক্ষসে খিদে নীলের পায়নি বোধহয়। লোকে বলে শ্বশুর বাড়িতে নাকি জামাই আদর করা হয়, কিন্তু এই মুহূর্তে জামাই আদরকে নীলের কাছে রাক্ষসে আদর বলে মনে হচ্ছে। নীলের বংশের নিয়ম, নতুন জামাইকে 38 ভোজন করাতে হবে। নীল মনে প্রাণে ভাবছে, কে 38 ভোজন করার মতো রাক্ষসে নিয়মকরণ করেছিল? সেই লোকটিকে কয়েকশো রকমের গালি দেওয়া হলেও কম হয়ে যাবে। কেন রে, তুই রাক্ষস বলে কি আমিও রাক্ষস নাকি? তুই না হয় রাক্ষসে খাবার খেতে পারিস, কিন্তু আমার মতো অবলা প্রাণীর কথাটাও তো ভাবা উচিত ছিল, তাই না? নীল মনে মনে ওই ব্যক্তিকে কয়েক রকমের গালিও দিয়ে দিল। নীল পরীর দিকে অসহায় দৃষ্টিতে চেয়ে আছে, কিন্তু পরী নীলকে পাত্তাই দিচ্ছে না। উল্টো মায়ের সাথে মিলে 38 ভোজন সম্পূর্ণ করানোর জোরালো চেষ্টা করছে। নীল এই প্রথম এতটা অসহায় বোধ করছে। নীলের পেটে আরেকটু জায়গা আছে কিনা সন্দেহ, কিন্তু এখনো 8 পদ খাওয়া বাকি। নীলের মাথা ঘুরছে, খাবার গলা অবধি এসে পড়েছে। আরে এত খাবার একসাথে খাওয়া যায় নাকি? নীলের এমন করুণ কাণ্ডে আমান খিলখিল করে আসছে। নীল ভ্রু কুঁচকে বলল, শালাবাবু চিন্তা করো না, তোমরা তো 38 ভোজন করাচ্ছ, তোমাকে এমন জায়গায় বিয়ে দিবে যেখানে 58 ভোজন করানো হবে। আমান হাসতে হাসতে বলল, আরে ভাইয়া, আগে নিজে তো এই 38 ওজনের থেকে বাঁচুন। নীল অসহায় হয়ে ভাবছে। তুলে নিয়ে বিয়ে করার জন্য এত বড় শাস্তি? পরে নীলের কাণ্ডে এবার না হেসে পারল না। এতক্ষণ হাসি চেপে রাখতে পারলেও এখন আর তা সম্ভব হয়নি। পুরি রুম কাঁপিয়ে হাসছে। নীলের এই রাক্ষসে ভোজনের অসহায়ত্ব ছাপিয়ে ওর ঠোঁটের কোণে প্রশস্ত এক হাসি চলে এলো। পুরি কতদিন পর মন খুলে হাসছে। বেশ কিছুক্ষণ নীল পুরীর হাসির উপভোগ করলো। পুরি হাসতে হাসতে চেয়ারে বসে পড়ল। নীল ভ্রু কুঁচকে বলল, এভাবে না হেসে পারলে আমায় সাহায্য করো। পুরি হাসি থামিয়ে মুখ গুমরা করে বলল, আমি কি করে করব? আর আমার ইচ্ছেও নেই আপনাকে সাহায্য করার। পুরীর কথাতে নীল আহত হলো। পরক্ষণেই বাঁকা হেসে মৃদু সুরে বলল, ওকে সাহায্য করা লাগবে না, তবে আমিও আর ছাড়বো না কিন্তু। পুরো মাসখানেক জ্বালিয়ে খাবো, পরে বলো না আমি তোমাকে বলিনি কিংবা ছাড় দেইনি। নীলের কথাতে পুরি থতমত খেয়ে গেল। এই নীলের মাথাতেই এইরকম ফাজলামো বুদ্ধি ঘুরঘুর করে। পুরি শুকনো ঢুক গিলে তুতলিয়ে বলল, না না, আমি এখনই আপনাকে সাহায্য করছি। নীল মৃদু হেসে বলল, ভালো কথা শুনতে চাও না তুমি, তাই আমাকে এইরকম পরিস্থিতি ক্রিয়েট করতে হয়। পুরি বিরক্তি মাখা দৃষ্টিতে তাকিয়ে বলল, যত সব। নীল মৃদু হেসে বলল, আমি নীল। আজব পুরি চোখ রাঙিয়ে বলল, আজব তো। নীল হাসতে হাসতে বলল, এর বউ তুমি। নীলের কথাতে পুরি ভ্যাবলার মতো সে রইল। নীল আজকাল বেশ দুষ্ট হয়ে গেছে। আগে তো পুরি দুষ্টুমি করতো, আর এখন নীল তা সুদে আসলে পুষিয়ে নিচ্ছে। পুরি চট জলদি বুদ্ধি আটতে লাগলো। মুহূর্তেই ঠোঁটের কোণে হাসি ফুটিয়ে বলল, নিয়ম রক্ষার্থে আপনি একটা চামচ করে চেখে নিন, তাহলেই তো হয়। পুরীর কথাতে নীল স্বস্তি পেল। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, বাঁচালে। এই 38 ভোজনের চক্করে সাধারণ বুদ্ধিও হারিয়ে ফেলেছিলাম। এর জন্য কালকে ট্রিট দিব তোমায়, ওকে? পুরি চকচকে চোখ নিয়ে বলল, সত্যি? নীল মুচকি হেসে বলল, 100% সত্যি। পুরি অতিরিক্ত খুশিতে নীলের গলা জড়িয়ে ধরল। ঘটনাটা এত তাড়াতাড়ি ঘটলো যে নীল সহজ নেশা আমান থতমত খেয়ে গেল। যখন পুরি বুঝতে পারলো কি করেছে, তখন লজ্জায় মাথা নিচু করে নিল। ইস, ছোট ভাই বোনদের সামনে একই কাজ করে বসলো পুরি। পুরীকে আরো লজ্জা দেওয়ার জন্য নীল গলা ঝেড়ে বলল, পড়ি তুমি এটা। এইটুকু বলতেই পুরি পড়ে উঠল। আম্মু আমাকে ডাকছে, আমি যাই। এই কয়েক সেকেন্ডের মধ্যে পুরি স্থান ত্যাগ করে দিল। পুরীর যাওয়ার দিকে নীল, নিশা আর আমান চেয়ে রইল। পুরি চলে যেতেই নীল সহ আমান আর নিশা অর্থ হাসিতে ফেটে পড়ল। নীল ভাবছে বউয়ের সাথে সাথে শালক আর শালিকা দুটো সেই রকমের পাজেল। গত 2 ঘন্টা ধরে নীল আর পুরীকে গেস্ট রুমে বসিয়ে রেখেছে আমান আর নিশা। 2 ঘন্টা ধরে ঘর বন্দি ওরা। নীল পকেট থেকে ফোন বের করে দেখতে নিল 11টা বাজে। নিশা আর আমানের উপর পরিবেশ বিরক্ত হচ্ছে। একে তো এই রুমটাতে ব্যালকনিও নেই, জানলাটাও খোলা মুশকিল, কারণ অপর পাশের বিল্ডিং এর জানলাটা একদম বরাবর। জানলা খুলে বাইরে তাকানোরও কোনো স্কোপ নেই। পরি ফোন বের করে ফেসবুক লগ ইন করে নিল।
গত 10 দিনে ফেসবুক নামক আইডি তো দূরে থাক, হোয়াটসঅ্যাপ, ইমো, টুইটার, ইনস্টাগ্রাম কোনো কিছুই ইউজ করেনি। ফেসবুক ওপেন করতেই কয়েকশো মেসেজ ভেসে উঠল। পরীর চোখ ছানা ভরা হয়ে গেছে। নীল সোফাতে বসে ফোন স্ক্রোল করছিল। পরীকে এমন তাকাতে দেখে নীল পরীর কাছে এগিয়ে আসে। নীল পরীর কাছে এসে পরীকে হালকা ঝাঁকিয়ে বলল, পরি আর ইউ ওকে? পরী কিছু না বলে ফোনটা নীলের কাছে এগিয়ে দিল। নীল ভ্রু কুঁচকে ফোনটা হাতে নিল। মেসেজ অপশনে শত মেসেজ ও লাইন দেখে নীলও বেশ চমকালো। নীল একে একে মেসেজ গুলো ওপেন করলো। মেসেজ গুলো পড়তে পড়তে নীল হাসতে হাসতে গড়াগড়ি খেতে লাগলো। এত হেসেছে যে নীলের পেট ব্যথা হয়ে গেছে। এক চতুর্থাংশ মেসেজই পরীর বান্ধবীর মেসেজ। মেসেজ গুলো এমন: এই করি বিয়ে করে নিলে জানালিও না, এটা কিন্তু ঠিক নাই। আর হানিমুনে একাই মজা নিচ্ছিস, আমাদের কথা ভাবলিও না। জানো, দুলাভাইকে নিয়ে একাই ঘুরে বেড়াচ্ছ? আমাদেরও তো একটা হক আছে, তাই না? বোন, খালামণি কবে হমু খবর দিস। তোর বিয়ে আর খালামণি হওয়ার ট্রিট একসাথেই নিব। দুষ্টু, এমনটা কেমনে করলি? জিজুর পকেট খালি করার একটা সুযোগও দিলি না। বাসর রাতের ফুটেজ পাঠাইস বোন, আমাদেরও কাজে লাগবে। সুখে থেকো, ভালো থেকো। সারা বছর নিরামিষ ভাব ধইরা তুই দেখি কেল্লা ফতে করে দিলি। ওই, তোর বরের কোনো ভাই নাই? ভাই না থাকলে বিয়ে ক্যান্সেল। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। জীবনটা পুরাই তেজপাতা ভাবলাম আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে তোর বিয়েতে আসবো, আর তুই আমার স্বপ্নে পানি ঢেলে দিলি। কিরে, হানিমুনে কমপ্লিট রাখি। জামাই তোর হইলেও জিজু কিন্তু আমাদের। আর একটু বুদ্ধি দিস তো, পুরো সিনেমার মতো পালাবো। যদি ওই বেটা না পালাই তো ওরে ফালাই ওর ভাইরে নিয়ে পালামো। মিস পরি, আমাদের সাথে অন্যায় করেছেন আপনি। এত বড় শুভ কার্য সম্পূর্ণ করে ফেললে আমাদের জানালিও না। ওই বাসর রাতের গল্প শোনালি? ওই বাসর রাতের গল্প শোনাবি, নইলে তোর বরের কাছে থেকে শুনবো, কিন্তু তখন দোষ দিতে পারবি না। আমার সারা জীবনের একটাই স্বপ্ন ছিল, তোর বিয়ের দিন তোর বরকে নিয়ে পালামো। আর তুই এটা কি করবি? সমস্যা নাই, তোর মাইয়ার সাথে আমার পোলার প্রেম করাই দিব। তারপর তোরে না জানাই না ছেলের বউ নিয়ে চলে আসুন। তখন দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। এমন শত মেসেজ দেখার পর নীলের অবস্থা বেহাল। পরিও যে কি রকমের ফাজিল তা পুরি রিপ্লে দেখি বলতে যাচ্ছে। নীল হাসি থামিয়ে বলল, তুমি যেমন তোমার বান্ধবীরাও তেমন। পুরি চোখ রাঙিয়ে বলল, একদম আমার বান্ধবীদের নিয়ে কথা বলবেন না। নীল হাসতে বলল, ওকে ওকে মিসেস নীল, আপনার শিরোধার্য। পুরি ভেঙচি খাটলেই নীল বলল, মিসেস নীল, আমার শালিকাদের মেসেজে বলে দিন কালকে ওনাদেরও ট্রিট দিব। উজ্জ্বল চোখে তাকিয়ে বলল, রিয়েলি? নীল চোখ মেরে বলল, বেবি। পুরি মুখ কুচকে বলল, অসভ্য, কি নীলপুরের কাছে এসে এক হাতে কোমর জড়িয়ে ধরে বলল, তোমারই জন্য। নীলকে ছাড়াতে বলল, করছেন কি? ছাড়ুন। নীলপুরের ঘাড়ে চুমু দিয়ে বলল, আমার প্রেম করতে ইচ্ছে হচ্ছে তো আমি ছাড়বো না। ঘাড়ে নীলের ঠোঁটের ছোঁয়া পেতেই পুরি জমে গেল। পুরীর পা দুটো অসাড় হয়ে গেল। হঠাৎই দরজা খুলে গেল। নীল আর পুরি ছিটকে দূরে সরে গেল। আমানার নিশা মুখ চেপে হাসছে। পুরি নীলের দিকে রাগী চোখে তাকিয়ে আছে, আর নীল বোকা হাসি দিচ্ছে। নীলকে পুরীর রুমের বাইরে দাঁড় করিয়ে রেখেছে নিশা আর আমান। তাদের হাজারো দাবি মানতে মানতে ক্লান্ত। প্রথম শর্ত হারাতে নিশা আর আমানকে, না হলে নো এন্ট্রি। নীল সফল ভাবেই ওদেরকে হারিয়ে দেয়, কিন্তু দ্বিতীয় শর্ত ছিল একটা ধাঁধা। নীল এই ধাঁধার উত্তর দিতে ব্যর্থ হয়, যার ফলে গেম ড্র হয়ে যায়। তাই নিশা আর আমান শর্ত রাখে একদিন ওদের ফ্রেন্ড সার্কেলদের সহ ট্রিট দিতে হবে। নীল মুচকে হেসে রাজি হয়ে যায়। তারপরেও কয়েকটা শর্ত রাখে ওরা। নীল সেগুলোতেও রাজি হয়ে যায়, কিন্তু তবুও পরিরুমে ঢোকার অনুমতি দেয়নি ওরা। নীল আহত দৃষ্টিতে ওদের দিকে তাকাতেই ওরা দুজন বাহাত করতে থাকে। নীল ওদের দিকে তাকিয়ে হ্যাবলা হয়ে যায়। আজকালকার ছেলেমেয়েরাও এতটা তীক্ষ্ণ বুদ্ধির সম্পূর্ণ তা নীলের জানা ছিল না। মানতেই হবে, যেমন বোন তেমন তার ভাই বোন। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, লোক শ্যালক শালিকা, আপনাদের দাবি কত? আমান আর নিশা ডিসকাস করতে থাকে, কিন্তু দুজনের কেউই সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না। নীল ঘড়ির দিকে তাকিয়ে বুঝলো দুপুর 12টা বেজে 36 মিনিট। এরা আজ রাত 2টো বাজলেও যেতে দিবে কিনা সন্দেহ। নীল হতাশ হয়ে ওদের দিকে তাকিয়ে রইল। আরো 10 মিনিট ডিসকাস করার পর ওরা উত্তর জানাতে পারলো না। নীল দীর্ঘশ্বাস ফেলে বলল, শ্যালক
শ্যালক শালিকা, আপনারা দুজন আজ সারা রাত ডিসকাস করে কাল জানাবেন প্লিজ। আর আমার পকেটে ক্যাশ 10,000 টাকা পড়েই আছে, এর থেকে বেশি দিতে হলে কাবার থেকে বের করে দিতে হবে। এত ভেজালের থেকে আজ 10,000 টাকা নিয়ে সন্তুষ্ট থাকুন, কাল তোমাদের ডিমান্ড পূরণ করবো, ওকে? আমাদের নিশা খুশিতে আত্মহত হয়ে বলল। আবু শেষে নীলপরির রুমে ঢুকতে সক্ষম হলো। রুমে ঢুকে দরজা লক করে দিল নীল। বেডের এক পাশে বসে আছে পরি। চারিদিকে নানা রঙের ফুলের মাঝে পরি যেন একমাত্র নীল পদ্ম ফুল। নীল রঙের পাতলা একটা শাড়ি পরেছে পরি। মুখে কোনো প্রসাধনী নেই, নরমালি সাদা কাজল দেওয়া, চুলগুলো হাত খোপা করা। লাল নীল আলোতে পরীকে মায়াবতী এক রাজকন্যা লাগছে। নীলের চোখ জোড়া বারবার পরীকে স্ক্যান করে যাচ্ছে, আর পরী লজ্জায় রঙিন হয়ে যাচ্ছে। নীল পরীর কাছে গিয়ে পাশ ঘেঁষে বসলো। পরীর শরীরের সাথে নীলের স্পর্শ লাগতেই পরী কেঁপে উঠল। নীল পরীর কানের কাছে মুখ নিয়ে বলল, জানো পরি, আজ তোমাকে বেশ আবেদনময়ী লাগছে। আমি তো সামলাতে পারছি না পরি। নীলের শান্ত সুরে বলা অশান্ত বাক্য উচ্চারণ শুনে পরীর শরীর কেঁপে উঠল। নীল পরীর কোমর জড়িয়ে ধরে পরীর হাত খোপা করা চুলগুলো মেলে দিল। পরীর কোমরের অবধি চুলগুলো ঝর্ণার মতো বেয়ে পড়ল। নীলের চোখে অদ্ভুত ঘোর। পরি নীলের সেই চোখে হারিয়ে যাচ্ছে বারংবার। নীল ঘোর লাগানো কণ্ঠে আর নিষাক্ত চোখে তাকিয়ে পরীর নাকে চুমু খেয়ে বলল, ইউ নো পরি, আজ আমাদের দ্বিতীয় বাসর রাত, কিন্তু আজও আমরা নিজেদের সংযত রাখবো। সকলের মতামত নিয়ে ধর্মমতে বিয়ে করে আমরা আমাদের পরিপূর্ণ করব। নীলের কথাতে পরীর ধ্যান ভাঙল। এই মানুষটি এতটা তিক্ত অনুভূতি বলতে পারে, যা ধারণার বাইরে। কজন স্বামী পারে স্ত্রীর প্রতি এমন অমায়িক অনুভূতি বিরাজ করাতে? নীল মুচকে এসে, তুমি স্নিগ্ধ পরি, তোমাতে মুগ্ধ আমি। জানি না কোন মায়াতে পড়েছে আমি, তবে জানি 1000 বছর পরও বলবো এই মায়াবতী শুধু আমারই। নীলের অবাধ্য হাত জোড়া আলতো হাতে পরীর পিঠ ছুঁয়ে দিল। সঙ্গে সঙ্গে নীলের পাঞ্জাবি ভিজে ধরল পরি। নীলের হাতের ছোঁয়া পেতেই পরি আত্মহারা হয়ে পড়ছে। নীল পরীর চুলগুলো আলতো হাতে সরিয়ে কানের কাছে ফিসফিসিয়ে বলল, টুকু ছোঁয়াতেই বিলীন তুমি পরি। আমার ভালোবাসার স্বাদ কি করে গ্রহণ করবে তুমি? পরি নীলের পাঞ্জাবি আরো শক্ত করে খামচে ধরে বলল, থামুন প্লিজ, আমি এক্ষুনি মরে যাব। এই অনুভূতি যে মারাত্মক। নীল মুচকে হেসে বলল, রোজ আমার ভালোবাসার নতুন নতুন অনুভূতির সাথে সাক্ষাৎ করাবো তোমায়, তুমি সে সাক্ষাৎ গ্রহণ করবে তো পরি? পরি নীলের বুকে মাথা রেখেই বলল, আপনার সমস্ত অনুভূতির সাথে পরিচিত হওয়ার জন্য আমি রাজি নীল। শুধু আমার হাতে হাত রেখে পথ চলিয়ে দিবেন প্লিজ। নীল শান্ত কণ্ঠে বলল, আমার অস্তিত্ব তুমি পরি। আমরা একে অপরকে ছাড়া অসম্পূর্ণ, আমরা অনন্তকাল একসাথে পথ চলবো পরি। পরি নীলের বুকে মাথা রেখে নীলের অনুভূতিগুলো অনুভব করতে লাগলো। নীল হঠাৎই পরীকে কোলে নিয়ে ব্যালকনিতে চলে আসলো। ব্যালকনির বিশাল দোলনাটা পরীকে বসিয়ে দিয়ে নীল পাশে বসে পড়ল। নীল আলতো হাতে পরীর থুতনি উঁচু করতেই পরি চোখ বন্ধ করে নিল। পরি এতটা লজ্জাবতী তা নীল জানত না। নীল মুচকি হেসে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দেয়। নীলের উষ্ণ ঠোঁটের সাথে পরীর উষ্ণ ঠোঁটের স্পর্শ হতেই দুজনেই কেঁপে ওঠে, একে অপরকে জড়িয়ে নেয়। এই ভালোবাসার অনুভূতি সত্যি মারাত্মক। নীল পরীকে দোহাতে জড়িয়ে বুকে টেনে নেয়। নীল আর পরি শীতের রাতের কুয়াশা বিলাস করতে করতে ঘুমের রাজ্যে হারিয়ে যায়। পাখির কিচিরমিচির আর তিক্ত সূর্যের কিরণে চোখ মেলে তাকায় নীল। পরি নীলের বুকে কোটিশুটি মেরে শুয়ে আছে, ঠিক যেন পাখির ছোট্ট বাচ্চাটা শুয়ে আছে। নীল পরির মাথায় চুমু দিয়ে হাত বোলাতে থাকে। কিছুক্ষণের মাঝেই নীলের ফোন বেজে উঠল, যার ফলে পরিও জেগে উঠল। নীল ফোন রিসিভ করে কথা বলতে লাগলো। পরি আনমোড়া ভেঙে বনানীর ব্যস্ত রাস্তার দিকে তাকিয়ে আছে। এই বহুল পরিচিত রাস্তাটা আজ একটু বেশি মুগ্ধ করছে পরিকে। হয়তো প্রিয় মানুষটি পাশে আছে বলেই ব্যালকনির কোণাতে রাখা বনি প্রিন্সের আধফোটা কোলের দিকে চোখ যেতেই পরির মনে আনন্দের জোয়ার বয়ে যায়। 3 বছর ধরে এত যত্ন করার পরেও এই গাছ ফুল দেয়নি, আর আজ সেই গাছ ব্যালকনিটাকে পূর্ণ করে দিত। তবে কি নীলের সাথেই সংযোগ মিলন ছিল এই ফুলের? পরি মুগ্ধ হয়ে আধফোটা ফুলটিকে দেখে যাচ্ছে, ঠিক যেন বসন্তের ফুটন্ত ছবি। হঠাৎই নীল পরির কোমর জড়িয়ে ধরে পরির ঘাড়ে থুতনি ঠেকিয়ে বলে, দেখছো? পরি নীলের দুহাত আঁকড়ে ধরে বলল, দেখুন না কি সুন্দর আজ কলি ফুটেছে। এতদিন যত্ন করার পরেও এই গাছ ফুল দেয়নি, আর আজ পরিপূর্ণ করে দিল। নীল মুচকি হেসে পরীকে আরেকটু শক্ত করে জড়িয়ে বলল, এর বিশেষত্ব কি তা জানো?
পরি মাথা ঝাঁকিয়ে বলল। না। নীল পরির মাথাতে চুমু দিয়ে বলল। আমি বলছি। তারপর পরিকে নিয়ে দোলনাতে বসে পরির আঙুলের মাঝে আঙুল দিয়ে নীল বলল। এর বিশেষত্ব হলো আমাদের সার্থকতা। আমরা দুজন দুজনার হয়েও দূরে ছিলাম, কেউ নিজেদের অনুভূতি জানান দেইনি। আর তাই এই ফুল গাছটাও অভিমান করেছিল আমাদের উপর, কিন্তু আমাদের মাঝে এখন আর কোনো বাধা নেই। তাই বনি প্রিন্সও জানান দিচ্ছে যে তোরা দুজন মুগ্ধ যুগলবন্দি। তোদের কাছে আমার অভিমানও হার মেনে নিয়েছে। নীলের কথা শুনে পরি খিলখিল করে হাসতে থাকে, আর নীল বরাবরের মতো প্রিয়সীর ভুবন পলানো হাসিতে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। শীতের কুয়াশাকে ছাড়িয়ে কিছুটা রৌদ্র প্রকৃতিকে আলোকিত করে যাচ্ছে। ছাদে দাঁড়িয়ে কোমল রৌদ্র অনুভব করছে পড়ে, মনে তৃপ্তি, মুখে হাসি, আর সাথে স্নিগ্ধ পরিবেশ। সব কেমন যেন স্বপ্নের মতো। নীলকে ভালোবাসি কথাটা আজও বলা হয়নি। এই একটি কথার মাঝে কি কখনো ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে? হয়তো না। অনেক সময় চোখের কৌতূহল দেখেও মেপে নেওয়া যায় সে তাকে ভালোবাসে। তবুও এই ভালোবাসি কথাটা অতি মূল্যবান, যা শোনার জন্য কত প্রেমিক প্রেমিকারা মাসের পর মাস, বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেউই সার্থকতা পায় তো কেউই পায় না, তবুও অপেক্ষা করে থাকে। পরি মনে মনে স্থির করে নিল নীলকে ভালোবাসি কথাটা খুব তাড়াতাড়ি বলে দিবে, কোনো রকম খামতি রাখবে না ওদের সম্পর্কে। পরি কিছুক্ষণ আকাশের দিকে চেয়ে থেকে ছাদ থেকে নিচে নেমে আসলো। আমাদের নিশা জামা কাপড় সিলেক্ট করতে ব্যস্ত। আপু আর দুলা ভাইয়ের সাথে ঘুরতে যাবে, ফিলিংসই ভিন্ন। পরি রুমে আসতেই নীল তাড়া দিয়ে ধুত। পরি ফার্স্ট রেডি হও, সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হবে তো। পরি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো, তারপর রেডি হতে চলে গেল। গুলশানের বিশাল এক রেস্টুরেন্টে বসে আছে এক ঝাঁক পাখিরা, সবার হাতেই ওয়েলকাম ড্রিঙ্কস। মাঝে মাঝেই সবাই খিলখিল করে হেসে উঠছেন। নীল মুচকে হেসে বলল, মিস শালিকারা, আপনাদের বান্ধবীর একটু সিক্রেট খবরগুলো দিন তো। রেমি আফসোসের সুরে বলল, সে কি দুলা ভাই, 10-12 দিন সংসার হয়ে গেল আর এখনো সিক্রেট জানতে পারলেন না? নীল মুখ গোমরা করে বলল, কি আর বলবো শালিকা সাহেবা, আপনার বান্ধবীকে গত 7 বছর ধরে দেখে আসছি, তাও চিনে উঠতে পারলাম না। মলি মুখ কুচকে বলল। নীল দীর্ঘশ্বাস টেনে বলল, হাই আর কি বলবো, যখন 13-14 বছরের পিচ্চি বালিকা ছিল তখন আমায় তুই করে বলতো, আর এখন 18তে পা দিচ্ছে তারপর আপনি করে বলছে। এখন মনে হচ্ছে সত্যি এক পিচ্চিকে বিয়ে করে ফেলেছে, আর আমি হয়ে গেছি বৃদ্ধ মহাশয়। নীলের কথাই সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল, আর পুরি হতাশ হয়ে নীলের দিকে তাকিয়ে আছে। বেচারা পুরীর অবস্থা নাজেহাল করেই ছাড়বে এরা। নীল হতাশাগ্রস্ত হয়ে বলল, খালি সাহেবা দুলাভাই বলবেন না, কলিজায় বড্ড লাগে। নীলের কথা শুনেই সবার চোখ রসগোল্লা হয়ে গেছে। তীক্ষ্ণ কণ্ঠে বলল। তিন্নির কথার প্রতি উত্তরে নীল বলল, ঝাল মিষ্টি টক সবই দিচ্ছে শালি সাহেবা, কিন্তু আপনি বলে বর থেকে বুড়ো বানিয়ে দিচ্ছে যে। এতক্ষণ পুরী চুপ থাকলেও এবার আর থাকতে পারলো না। পুরীর চোখ রাঙিয়ে বলল, এই তোরা থামবি? তোদের পাশে যে দুটো বাচ্চা আছে দেখছিস না? রেমি মুখ দিয়ে শব্দ করে বলে, হাই হাই, আমি তো ভুলেই গিয়েছিলাম, আমার ডার্লিং যে পাশেই আছে। আমান ভেঞ্চি কেটে বলল, তোমায় আমি আর বিয়েই করব না। হবু বরকে ভুলে যায় যে তাকে বিয়ে করে দেখবো, আমি আছি, বরযাত্রী আছে, কিন্তু বউই নেই। আমাদের কথায় সবাই অট্ট হাসিতে ফেটে পড়ল। পরীর চোখের সাথে নীলের চোখাচোখি হতেই পরি নীলকে ভেঙচি কেটে দেয়, আর নীল চোখ মুখ কুচকে ইশারাতে চুমু দেখিয়ে দেয়। পরীর লজ্জায় ব্লাসিং হতে থাকে, যার ফলে পরীর বান্ধবীরা পরীকে ভেঙচি কাটতে থাকে। পরি বেচারি অসহায়ের মতো সব শুয়ে নেয়। কিছু বললেই আখেরে এরা পরীকে লজ্জায় ফেলে দিবে, তার থেকে চুপ থাকাটাই শ্রেয়। দুটো ওয়েটার এসে খাবার সার্ভ করে দিল। সবাই একসাথে লাঞ্চ করে বেশ কিছুক্ষণ গল্প করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। গুলশান 1 নম্বরে আসতেই বিশাল বড় একটা কম্পার্টমেন্ট চোখে পড়ে পরির। এই কম্পার্টমেন্টের কাজ চলছে। পুরো কম্পার্টমেন্টের ডিজাইন ইউএস মডেলের। 18 তলা এই বিশাল বিল্ডিং যে কারো নজর কাটতে সক্ষম। রাস্তার ধার দিয়ে যারাই যাচ্ছে তারাই এই বিল্ডিং এর দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকছেন। বিল্ডিংতে আমেরিকান মডেলের বিল্ডিং সবাইকে বিচলিত করছে। পুরি অবাক হয়ে দেখছে সব। মুচকি হেসে বলল, কি দেখছো? পুরি মৃদু হেসে বলল, 1-1.5 বছর আগে আমি এই রাস্তা দিয়ে এসেছিলাম, তখন এই প্লটটা খালি ছিল, আর আজ কি সুন্দর এই বিশাল মাপের কম্পার্টমেন্ট তৈরি হয়ে গেছে। নীল মৃদু হেসে বলল, বালিকণা জমতে জমতে বিশাল বড় দ্বীপের সৃষ্টি হয়, ঠিক তেমনি সূক্ষ্ম ভালোবাসা জমতে জমতে বিশাল মাপের ভালোবাসা তৈরি হয়।
অর্থাৎ সবকিছু সূক্ষ্ম থেকে বৃহত্তর হয়। পরি মুচকি হেসে বলল। আজকাল আপনি বড্ড বেশি বোঝেন। নীল পরীকে চোখ মেরে বলল। আগে থেকেই শুধু তোমাকেই বুঝতে দেইনি সেটা। পরি ভ্রু বাঁকিয়ে বলল। ঢং। নীল হাসতে হাসতে বলল। এটাও তো তোমার অংশ। ইস, আচ্ছা পরি, এই অ্যাপার্টমেন্টটা কি সত্যিই খুব সুন্দর হয়েছে? তোমার ভালো লেগেছে? পরি ভাবলেশহীন ভাবে বলল। অবশ্যই, আমেরিকান মডেলের প্রতিটি জিনিসই অনেক সুন্দর হয়। নীল কপালে হাত দিয়ে বলল। হায় হায়, কি বলো? এখন আমি নিজেকে কি করে আমেরিকান মডেল বানাই বলো তো? নীলের কথাতে পরি মুচকি হেসে বলল। আমার আমেরিকান মডেলের বর চাই না, ইনফ্যাক্ট অন্য কাউকেই চাই না। নীল মুচকি হেসে বলল। নতুন করে প্রেমে পড়ছো বুঝি? পরি ঠোঁট বাঁকিয়ে বলল। মোটেও না। নীল হাসতে হাসতে বলল। সামথিং সামথিং। পরি মুখ ঘুরিয়ে বলল। নাথিং নাথিং। তখনই আমানার নিশা এসে হাজির, হাতে এক গাদা জিনিসপত্র। নীল মুচকে হেসে বলল। কি সব ঠিকঠাক তো? আমানার নিশা মাথা ঝাঁকিয়ে বলল। 100% ঠিকঠাক এটিএম কার্ড। ওদের কথা শুনে নীল আর পরি হাসতে লাগলো। তারপর সবাই গাড়িতে উঠে বনানীর উদ্দেশ্যে রওনা দিল। রাতে ডিনার কমপ্লিট করে ঘুমোতে এসেছে নীল ও পরি। পরি বেশ ক্লান্ত, সারাদিনের ঘোরাফেরার কারণে চোখ দুটো অসাড় হয়ে যাচ্ছে। পরি বেশ কিছুক্ষণ চেষ্টা করেও ঘুমকে আটকে রাখতে পারল না। মুহূর্তের মাঝেই ঘুমে আচ্ছন্ন হয়ে গেল। নীল ল্যাপটপ হাতে কাজ করে যাচ্ছে। বিডিতে বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে ওর কোম্পানি। তার উপর বিডিতে মেইন বিজনেস সেট করবে। সবকিছু মিলিয়ে বেশ ঝামেলা পোহাতে হচ্ছে নীলকে। নীল কাজের ফাঁকে ফাঁকে পরীকে দেখে নিচ্ছে। ক্লান্ত ভরা শরীরটা পরীর মায়াবী মুখটার কাছে বেলেন হয়ে যাচ্ছে। নীল মুচকি হেসে পরীর কাছে এসে বসলো। ঘুমন্ত পরীর মুখটা আরো বেশি মায়াবী লাগছে। নীল চুপ করে পরীর ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল। কি ভয়ঙ্কর সুন্দর লাগছে পরীকে। মনে হচ্ছে রোজ পরীর সৌন্দর্য একটু একটু করে বেড়ে যাচ্ছে। লোকে বলে মানুষের অনুভূতি নাকি দিনকে দিন বিলীন হয়ে যায়, কিন্তু নীলের অনুভূতি তো দিনকে দিন গাঢ় হচ্ছে, ভয়ঙ্কর ভাবে বেড়ে চলছে। নীল দুহাত দিয়ে পরীর গাল দুটো আঁকড়ে ধরে বলল। মায়াবিনী, এত মায়া কেন তোমার মাঝে? এই দহনে ঝলসে যাচ্ছি আমি। এই অনুভূতি আমায় শেষ করে দিচ্ছে। কি করলে মিলবে শান্তি? অশান্ত বুকে তোমার মাথা গুঁজে শান্ত করো আমায়। আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছি। এইসব বলে আইনটা ওড়াতে নীল পরীর উপরে কখন যে ঘুমিয়ে পড়লো তা নীলের অজানা। শীতকালের শীতের মাঝে দুজনার উষ্ণতা পেয়ে একে অপরকে আঁকড়ে ধরে নিল। দুজনেই ঘুমের মাঝে একে অপরকে নিয়ে স্বপ্ন বুনতে থাকলো। সকাল হতে না হতেই পরীর মুখে এক রাত কালো মেঘ এসে জড়ো হয়েছে। চোখ দুটো পানিতে টুইটুম্বর, আর একটু হলেই বুঝি তীব্র অশ্রু বর্ষণ নেমে যাবে। নীল ব্যালকনিতে দাঁড়িয়ে আছে, মনটা বেশ অশান্ত, বড্ড কষ্ট হচ্ছে। ইচ্ছে হচ্ছে সব ভেঙে ঘুরিয়ে দিতে। জীবনের প্রতি খুব রাগ হচ্ছে। চোখ নামক পাখিটা জীবনে কিছুতেই স্থায়িত্ব পাচ্ছে না। একটা না একটা ঝড়ে সে সব উলট পালট করে দিচ্ছে। সকালের নাস্তা খেয়ে উঠেছে মাত্র, ঠিক তখনই লন্ডনের ম্যানেজার ফোন করে জানলো অন্য একটা কোম্পানির টেন্ডার নিয়ে ঝামেলা করছে। যদি আগামী 4 মাসের মধ্যে সমস্ত প্রোডাক্ট ঠিকঠাক না ডেলিভারি করতে পারে তো কোম্পানির বিশাল বড় লস হয়ে যাবে, যার জন্য কোম্পানির বিশাল মাপের টাকা অন্যান্য ডিলারদের হাতে চলে যাবে। তার উপর কোম্পানি বেশ কয়েকটা প্রজেক্ট নিয়ে কাজ করছে, সেগুলো বিপর্যয়ের মধ্যে পড়ে যাবে, আর ব্যাংকের কাছে বেশ মোটা অঙ্কের টাকা ঋণগ্রস্ত হতে হবে। এই লস মুছিয়ে নিতে কয়েক বছর লেগে যাবে, আর কোম্পানির ব্যাংকের সর্বনিম্ন তালিকায় চলে যাবে, যা অত্যন্ত হতাশাজনক আর লজ্জাজনক। নীলের মন বিন্দু মাত্র চাইছে না পুরীকে ছেড়ে যেতে। নীল জানে পুরী কোনোভাবেই নীলকে বাধা দিবে না, কারণ এত বড় ক্ষতি পুরী কখনোই চায় না। কিন্তু পুরীর মন তো নীলকে চাইছে না ছাড়তে, নীলও তো পুরীকে ছেড়ে যেতে চাইছে না। বিবেক আর মন যুদ্ধরত, মাঝে দুটো মানুষ বসে কঠিন ভাবে। নীল পকেট থেকে সিগারেট বের করলো। এই সিগারেট জীবনের ভয়ঙ্কর এক সঙ্গে ছিল। অবশ্য এই 10-12 দিনের মাঝে একটি সিগারেটও খায়নি নীল। কিন্তু আজ মন অশান্ত, জীবন ব্যতীত। প্রিয়তমাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না নীলের। পুরীকে যে সঙ্গে করে নিয়ে যাবে তারও কোনো উপায় নেই। ইমার্জেন্সি পাসপোর্ট বানাতে গেলেও 10 দিন লাগবে, আর নীলের হাতে সেই সময়টুকু নেই। তাছাড়া পরি মেডিকেলে ভর্তি হবে। সব মিলিয়ে পরীকে সাথে নেওয়া সম্ভব নয়। নিকোটিনের কালো ধোয়া বুকের ভেতর নেওয়া শেষ হলে নীল ব্যালকনি থেকে রুমে চলে আসলো। পরীকে আগাছালো লাগছে। পরীর বিধ্বস্ত মুখটা দেখিয়ে নীলের বুকের ভেতর মোচড় দিয়ে উঠল।
নীল পুরীর কাছে গিয়ে হাঁটু গেড়ে মেঝেতে বসলো। পুরীর কোলে মাথা রেখে বলল, পরি মাথায় একটু হাত বুলিয়ে দিবে? পুরীর চোখের পানি যথাসম্ভব সংযত রেখে নীলের মাথায় হাত বোলাতে থাকল। কিছুতেই নীলকে দুর্বল হতে দেওয়া যাবে না, আর না নীলের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করা যাবে। কিন্তু মন কতক্ষণ পারবে নিজেকে দমিয়ে রাখতে? 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট করতে করতে 40 মিনিট পার হয়ে গেল, কিন্তু নীল এখনো পুরীর কোলেই মাথা রেখে বসে আছে। দুজনেই নীরবতা পালন করছে। হাজারো কথা গলায় এসে আটকে যাচ্ছে। এত কাছে থেকেও মনে হচ্ছে আজ দুজন বহু দূরে। এই সূক্ষ্ম বিচ্ছেদ দুজনের মনকেই বিষাদ করে তুলছে। দুজনেই চাইছে একে অপরকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রাখতে, কিন্তু এক অদৃশ্য শক্তি বারবার বাধা দিচ্ছে। আর সেই দহনে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে দুটি হৃদয়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ।